শুভ সন্ধ্যা। জেন ল্যাবের পক্ষ থেকে এবং আমেরিকান এম্বাসি ঢাকার পক্ষ থেকে আমি রাতুল দেব আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আলোচনায়। আমি জেন ল্যাবের এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে এই মুহূর্তে কর্মরত আছি এবং পাশাপাশি আমি আমেরিকান স্টেট অ্যালামনাই হিসেবে প্রায় বিগত 5 বছর ধরে তাদের সাথে জড়িত এবং বিভিন্ন প্রজেক্টের সাথে জড়িত আছি। আমাদের এই মুহূর্তে আমেরিকান এম্বাসিতে সাইবার সিকিউরিটি মান্থ নামে একটি ক্যাম্পেইন বা প্রোগ্রাম চলছে। সেই প্রোগ্রামের অংশ হিসেবে আজকে প্রথম পর্ব। আপনারা অনেকেই যারা আমাদের রেগুলার দর্শক বা রেগুলার আমাদের সাথে প্রোগ্রাম অ্যাটেন্ড করেন তারা কিন্তু জানেন যে জেন ল্যাব এবং আমেরিকান এম্বাসি বিভিন্ন প্রোগ্রাম একসাথে করে চলেছে। আমরা কোভিড কালীন সময়ের আগেও বিভিন্ন প্রোগ্রাম করেছি, কোভিড এর মধ্যেও সমসাময়িক যে বিষয়গুলো সেগুলো নিয়ে আমরা আলোচনার চেষ্টা করেছি। তো আজকে 18ই অক্টোবর, আজকে আমরা কিন্তু একটু আনইউজুয়াল টাইমে শুরু করছি। সাধারণত আমাদের বিকাল 3টে বা 3:30টায় এই প্রোগ্রাম গুলো হয়, আর আজকে আমরা কিন্তু সন্ধ্যার বেলায় করলাম যাতে করে আরো বেশি দর্শক আমরা পাই এবং আরো বেশি করে যাতে প্রোগ্রামটা সবার কাছে পৌঁছে যায়। এর উদ্দেশ্যটা হচ্ছে সাইবার সিকিউরিটি একটা অনেকটাই নতুন একটা বিষয় কম্পারেটিভলি উইথ অল আদার অ্যাসপেক্ট, যেটা আমাদের রেগুলার লাইফের প্রয়োজন। এবং এই জায়গাটা নিয়ে অনেক কনফিউশন অনেকের আছে, জায়গাটা নিয়ে হয়তোবা জানার ইচ্ছা আছে কিন্তু সুযোগ কম। তো এই উদ্দেশ্যকে মাথায় রেখে মোটামুটি সব ধরনের সব শ্রেণীর মানুষকেই যাতে তার প্রয়োজনটুকু মেটানো সম্ভব কিন্তু আমরা এই এই মুহূর্তে এই প্রোগ্রামটি করছি। যদি আমাকে শুনতে সমস্যা হয় আপনারা জানাবেন অবশ্যই। আর শুরুতে একটু হাউসকিপিং রুলটা আমি বলে দিচ্ছি। আমাদের যারা আজকে দর্শক হিসেবে জুমে জয়েন করেছেন, দয়া করে আপনাদের প্রশ্নগুলো আপনারা লিখবেন চ্যাটিং এ এবং পরবর্তী সময় আমরা সেখান থেকে আপনাদের প্রশ্নগুলো কালেক্ট করে আমাদের বক্তা বা আজকে স্পিকারদের কাছে তুলে ধরবো এবং ওনারা উত্তর দেবেন। আর অন্যদিকে যদি কখনো কথা বলতে প্রয়োজন বোধ করে সেই ক্ষেত্রে আমরা এনকারেজ করি না যে আপনার লাইভে কথা বলুন, আমরা এনকারেজ করি আপনারা চ্যাটিং এ কথা বলবেন। সেই প্রশ্নগুলো আমরা তুলে ধরবো, আপনাদের নাম সহই কিন্তু আমরা তুলে ধরবো। সো আজকে আমাদের এই মুহূর্তে আমাদের সাথে দুজন গেস্ট উপস্থিত আছেন। আমাদের সাথে আছেন মিস্টার তারিক এম বরকতুল্লাহ। তিনি এই মুহূর্তে ডিরেক্টর হিসেবে কাজ করছেন ডাটা সেন্টার, বাংলাদেশ ডাটা সেন্টার, ন্যাশনাল ডাটা সেন্টার যেটাকে বলছি আমরা, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সাথে যিনি, এবং তিনি দীর্ঘ একটি সময় ধরে এখানে কাজ করছেন এবং কাইন্ড অফ বলতে গেলে বাংলাদেশের কম্পিউটার যেটা সেন্টার বা বাংলাদেশের কম্পিউটার কাউন্সিল, এই পুরো ব্যাপারটায় যদি আমরা একেবারে সিনিয়র বা দক্ষতার সাথে যারা কর্ম পরিচালনা করছেন তাদের মধ্যে কিন্তু তিনি একজন। তো আমরা তার কাছ থেকে আজকে শুনবো। পাশাপাশি আমাদের সাথে যুক্ত হচ্ছেন মোহাম্মদ আব্দুল ওয়াহেদ তমাল। তিনি জেনারেল সেক্রেটারি হিসেবে এই মুহূর্তে কাজ করছেন ই কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, ই ক্যাবে। তিনিও যোগদান করবেন। এবং আমরা আজকে আমাদের সাথে পেয়েছি মিস্টার ধ্রুব জ্যোতির্ময় গোপ। তিনি সিনিয়র অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, এবং তিনি কিন্তু স্পেসিফিক্যালি সাইবার ক্রাইম যে ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট সেখানে কাজ করছেন। তার এই কর্মর মাঝখান দিয়ে কিন্তু তিনি বেশ কিছু দেশে এবং বা দেশের বাইরে তিনি প্রশিক্ষণ নিয়েছেন, যে এই প্রশিক্ষণের হয়তো ফলশ্রুতিগুলো আমরা আমাদের বাংলাদেশ পুলিশের কাজে বা জনগণের কাজে দেখার সুযোগটা পাচ্ছি, হয়তো অজান্তেই আমরা পাচ্ছি। এবং এর পূর্ববর্তী সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইবিএ এবং অ্যাপ্লাইড ফিজিক্স এবং ইলেকট্রনিক্স এ পড়াশোনা করেছিলেন। তো আমরা আসলে একটু আমি যদি আমার আমেরিকান এম্বাসির কলিগস যারা আছেন তাদের সাথে যদি একটু কমিউনিকেট করার সুযোগ হয়, আমরা কি আমাদের এম্বাসির গেস্ট মিস শিবানীকে পাচ্ছি? আর আমরা পরে শুরু করব। Shivani is here. I think I can see her. Ladies and gentlemen, I would like to welcome you all again to today's program. Our program's topic today is role of cybersecurity for national security and economic prosperity. In today's session, it is an honor to have Ms. Shibani Razanaikam. Shibani is working with the US Embassy in Dhaka, and she is responsible for environment, science, technology, and the health department of the embassy. And before joining Dhaka Embassy, Shibani worked in the telco industry, and later on she joined the foreign service and came to Bangladesh. And she has a degree in arts and economics, and she did his economics from University of Delaware. So Shibani, without any further ado, I would like to move forward to you
for the kind introduction you would like to put for this program. Today is the first day of the session. The floor is yours, and I would like to invite you to today's program, and just if you put some remarks about today's topic and how perhaps Bangladesh and our US policy can incline together, and how Bangladesh can take support from them, perhaps. Please, Shivani, floor is yours. Thank you, Ratul, for your warm introduction, and welcome everyone, and a big thank you to our distinguished panelists. I feel very fortunate. I see the chat in there, and I saw Mr. Tariq in person yesterday, and seeing him on Zoom today, it is an honor, as well as all our other distinguished panelists and our amazing audience for your time and attention today. So Ratul asked me to address a few questions regarding cybersecurity, and the first was, how do you define cybersecurity? How does it work? And there are various definitions for cybersecurity, but the one I like to use is two-pronged. And I think of it as one, the art of protecting networks, devices, and data from unauthorized access or criminal use. And two, the practice of ensuring confidentiality, integrity, and the availability of information. So if you think about it, how much of your daily life relies on technology? How much of your personal information is stored on either your own computer, smartphone, tablet, or on some other company or the government systems? Today, almost everything relies on computers and the internet. If you think about communications, it is email, smartphones, and the tablets. Entertainment, if you look at interactive video games, apps, and social media, which also falls under communication. And then you have transportation with your navigation systems, shopping, online shopping. I personally have become addicted to Foodpanda. Medicine with all your medical applications, medical records, all stored online. And here in Bangladesh for the last year and a half with online learning, all of you are either students or have a student in the family. So protecting all of the above, ensuring it is all secure, that is what defines cybersecurity. And there are many risks. Some are more serious than others. And among these threats are malware, which erases your entire system or encrypts your system. Stealing your information and making unauthorized purchases are just a few. And there is no guarantee that even with the best precautions, some of these things won't happen to you. But there are steps you can take to minimize those chances. And the first step in protecting yourself is to recognize the risks. Familiarize yourselves with the following terms to better understand your risks, whether it is hacker, attacker, or intruder. These are the terms for people who seek to exploit weaknesses in software and computer systems. Malicious code, which is also called malware, and that is your unwanted files or programs that can cause harm to a computer or compromise the data stored on a computer, server, or the cloud. And you have your vulnerabilities, which are your flaws in your software, firmware, or hardware that can be exploited by an attacker. So now to minimize these risks of cyber attacks, individuals and companies should follow basic cybersecurity best practices. And for us at a basic level, it is simple. Keep your software up to date for all your applications. Run up-to-date antivirus software. Use strong passwords. Change your default usernames and passwords. Implement multi-factor authentication, and I cannot stress this one enough. Install a firewall and be suspicious of unexpected emails. Phishing, all of those. Seriously, if you don't know who that email is from, don't open it, delete it. So I know later panels will discuss these topics in depth. So I'm going to move to the next question, where Ratul asked me to discuss cybersecurity in the United States. So I will address that now. Cybersecurity is a top priority for the Biden administration. Recent global high-profile cybersecurity incidents have demonstrated that both public and private sector entities are very vulnerable to constant, sophisticated, and malicious attacks. Cybersecurity threats and incidents affect businesses of all sizes, cities in every corner of the world, and the pocketbooks of all of us. And these incidents share things in common. First, a casual attitude towards cybersecurity.
For too long, we have failed to take the necessary steps to modernize our cybersecurity defenses because doing so takes time, effort, and money. And instead, we've accepted that we'll just move from one incident response to the next. And we simply cannot do that. We simply cannot let waiting for the next incident to happen be the way we operate. A second commonality among these incidents is poor software security and the current market development of build, sell, and maybe patch later. This means we routinely install software with significant vulnerabilities into some of our most critical systems and infrastructure. These are systems we use to run governments, conduct commerce, systems that are used to deliver our power and our water, to help manage traffic on our roads. Today, the cost of this insecure technology is borne at the end by the victims in incident response and cleanup. And small businesses, schools, hospitals, and local governments bear the brunt of these costs. The cost of continuing this way is simply unacceptable. And President Biden met with the private sector and education leaders in August 2021 to discuss a whole of nation effort needed to address cybersecurity threats. This affects every one of us. Each and every person, company, business, government has to do their part. The purpose of that meeting was to discuss opportunities to bolster the nation's cybersecurity in partnership and individually. And several participants announced commitments and initiatives. So starting out with the Biden administration announced that the National Institute of Standard and Technology, NIST, will collaborate with industry and other partners to develop a new framework to improve the security and integrity of the supply chain. And this will serve as a guideline for public and private entities on how to build secure technology and assess the security of this technology. Microsoft, Google, IBM, Travelers, all committed to participating in this. Apple announced it will establish a new program to drive continuous security improvements throughout the technology supply chain. I forgot to mention in terms of utilities, the Biden administration also announced an expansion of their industrial control system cybersecurity initiatives to natural gas pipelines. This already improves the security of more than 150 electric utilities that serve 90 million Americans. Google has announced it will invest $10 billion over the next 5 years to expand zero trust programs and to help secure the software supply chain and enhance open source security. IBM is going to train 150,000 people in cybersecurity skills over the next 3 years. Amazon is going to invest $20 billion to accelerate efforts to integrate cybersecurity by design and deliver advanced security solutions. I like Amazon's offer, which has said it will make available to the public at no charge the security awareness training it offers its employees. And it will also make available to their account holders at no additional cost, I should say Amazon Web Services account holders, a multi-factor authentication device to protect against cybersecurity threats. So these are just some of the commitments. And in the interest of time, I'm going to stop there. And I'm going to say this. During this October Cybersecurity Awareness Month, I ask all of you to do your part to secure and protect your internet-connected devices, technology, and networks from cyber threats at work, home, school, and anywhere else we connect online. I can encourage all of you to take a few small steps and responsibly protect your sensitive data and improve your cybersecurity awareness by embracing this year's theme, which is do your part and be cyber smart. Thank you. Thank you, Ms. Shivani. It was really a nice introductory speech from your end, and we have already learned about what is digital security and how American government or the American society is working on it. Shivani, with your permission, I would move forward in Bengali language from now onwards. And yeah, thank you so much. সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ আমাদের সাথে মিস শিবানী কথা বলছিলেন
এবং তিনি কিন্তু আমাদের আমেরিকান সরকার বা আমেরিকার যে রাষ্ট্র ব্যবস্থা এবং আমেরিকার সামাজিক ব্যবস্থায় ডিজিটাল সিকিউরিটির অবস্থানটা তুলে ধরেছেন। পাশাপাশি তাদের বর্তমান যিনি প্রেসিডেন্ট আছেন জো বাইডেন, তিনি যে একটি দিক নির্দেশনা দিয়েছেন ন্যাশনাল একটি ইনস্টিটিউট করার, এবং সেই ইনস্টিটিউটের ফ্রেমওয়ার্কের আন্ডারে সম্পূর্ণ দেশের সাইবার সিকিউরিটিটাকে একটা 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 অবস্থানে নিয়ে আসা, সেই ব্যাপারটিও তিনি তুলে ধরেছেন। এবং সাইবার সিকিউরিটির বিষয়গুলো হয়তো বা আমাদের মতো দেশে অর্থাৎ কিনা লিস্ট ডেভেলপমেন্ট বা ডেভেলপিং যে কান্ট্রিগুলো আছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এবং উন্নত দেশ পশ্চিমের দেশগুলোর জন্য আরো অনেক বেশি হয়তো রেলেভেন্ট। সেই জায়গা থেকে আমাদের হয়তো অনেক কিছু শেখারও আছে আমাদের আমেরিকান সরকার বা তাদের কাজের জায়গা থেকে। ধন্যবাদ শিবানী আপনাকে। আমি এখন আমাদের এই অনুষ্ঠানের আজকের প্রধান যিনি যারা বক্তা আছেন, তিনজন বক্তা আমি এর আগেই পরিচয় করিয়ে দিয়েছিলাম আপনাদের সাথে, আমি তাদের কাছে মুভ করব। আমার প্রথমেই আমি মুভ করছি আমাদের আজকের বক্তা স্যার তারিক এম বরকতুল্লাহ, যিনি এই মুহূর্তে কর্মরত আছেন ন্যাশনাল ডাটা সেন্টার বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, এবং দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা থেকে তিনি কিন্তু ডিজিটাল বাংলাদেশের যে রূপায়ণ, সেই রূপায়ণের পিছনে কাজ করে যাচ্ছেন। স্যার, আমি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রোগ্রামে, এবং আমি আপনি বলে সম্ভবত আপনি কোনো প্রেজেন্টেশন আমাদেরকে দেখাবেন। তার আগে আমি একটু ছোট্ট যদি আমার যে জিজ্ঞাসার জায়গাটা সেটা আমি একটু বলছি, আপনি আপনার মতো করেই বলবেন। আমরা আসলে অনেকেই ডাটা বা ইনফরমেশনের যে সিকিউরিটি, এটা একটা জিনিস, আর ডিজিটাল সিকিউরিটি কিন্তু একটা মোটা দাগে আরো বড় একটা ফ্রেমওয়ার্ক হয়তো বা। তো এইটা যদি একটু আমাদেরকে এই দুটার মধ্যে আসলে পার্থক্যটা কতটুকু বা কতটুকু আসলে আমাদের কনসার্ন হওয়া উচিত কোনটার ব্যাপারে, সেই ব্যাপারটা আপনি যদি একটু বলেন। এবং আমাদের জাতীয় পর্যায়ের যে নিরাপত্তা, আমাদের আমাদের ব্যাংকিং ব্যবস্থা হোক বা আমাদের রাষ্ট্রীয় যে কোনো প্রতিষ্ঠান হোক, এই জায়গার যে সাইবার সিকিউরিটি গুলো, সেই জায়গাগুলো আসলে নিরাপত্তায়নে আমাদের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বা ডাটা সেন্টারের এই জিনিসগুলো যদি আমাদের সব। স্যার, আপনি শুনতে পাচ্ছেন কি আমাদেরকে? হ্যাঁ, আপনার কথাটা মাঝে মাঝে ভেঙে যাচ্ছিল। তো আমি প্রথমে বলবো যে আপনি যদি সাইবার সিকিউরিটিটা যদি বুঝতে চান, প্রথমে আপনাকে বুঝতে হবে যে চোর ডাকাত বা হাইওয়েম্যান কোথায় আক্রমণ করে। যেখানে অর্থ আছে সেই অর্থটা হাতিয়ে নেওয়ার জন্য তারা আক্রমণ করে। আপনারা যদি ওয়েস্টার্ন মুভি যদি দেখেন তাহলে দেখবেন যে ক্যারেজে করে যখন অর্থ নিয়ে যাচ্ছে তখন তারা আক্রমণ করে এবং আক্রমণ করে টাকা নিয়ে যায়। এখানে কিন্তু ডিজিটাল ইকোনমিতে ক্যারেজের জায়গায় চলে আসছে নেটওয়ার্ক, আর আপনার আর্থিক যত কার্যক্রম আছে ধীরে ধীরে ট্রান্সফর্ম হয়ে যাচ্ছে কার্ড বেস, তার মানে সবই কিন্তু নেট বেস। এবং এই দুইটা জায়গায় সবচেয়ে ভালো মানে চোরদের জন্য বা হ্যাকারদের জন্য সবচেয়ে সুবিধা হলো একটা চুরি করতে ডাকাতি করতে গেলে বন্দুক নিয়ে ব্যাংকে যেত বা কাউন্টার গুলিতে মারা যেত, এটাতে কিন্তু তারা খুব নিরাপদে মানে দূর থেকে আপনাকে লক্ষ্য করে এই আক্রমণগুলা করে। সুতরাং এই জায়গাটা কিন্তু খুব মানে আনডিফাইন্ড বলতে পারবো বলি। আর আরেকটা জিনিস হলো আমরা যারা আছি আমরা কিন্তু একটা কাজই করি, নিজের যে কাজ আছে সেটা। আর হ্যাকাররা কিন্তু সারাক্ষণই আক্রমণ করার জন্য তারা প্রস্তুতি নিতে থাকে এবং এই প্রস্তুতি নিয়ে তারা আক্রমণগুলা করে। তো আমি কয়েকটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করি যেটা দেখলে হয়তো আপনারা বুঝবেন যে আসলে আমাদের যে মানে যে নেট বা যেটাই বলেন সেটা কতটুকু মানে সেফ। প্রথমে দেখেন এটা হলো ইউজার ক্রেডেনশিয়ালস এক্সপোজ। বিভিন্ন ব্যাংকের দেখেন ব্যাংকের কিন্তু অ্যাকাউন্ট যারা ইন্টারনেট ব্যাংকিং করছেন তাদের ইয়েটা এক্সপোজ হয়ে গেছে। এটা কিন্তু আপনাদের যে মানে সিরিয়াস কনসিকুয়েন্স বিয়ার করে।
আপনি যদি ক্রেডিট কার্ড ইউজ করেন আপনি বেঁচে যাচ্ছেন, কারণ ওটা ইনশিওর্ড। কিন্তু আমাদের দেশে পরিলক্ষিত হচ্ছে যে অনেকে এটিএম কার্ড ব্যবহার করার জন্য যে ডেবিট কার্ড আছে, ডেবিট কার্ডটা ইউজ করেন। ডেবিট কার্ডটা কম্প্রোমাইজ হয়ে গেলে বেশ বড় অ্যামাউন্টের টাকা মানে হ্যাকাররা হাতিয়ে নিতে পারে, যার কোনো ইন্স্যুরেন্সটা নাই। আরেকটা যেটা হলো যে বিভিন্ন যে সার্ভিসেস আছে আমাদের দেশে, এই সার্ভিসেস গুলা কিন্তু কোনোভাবেই সিকিউরড না। daraz.com বিডিতে মানে 3.56% মানে হ্যাক হয়েছে, এবং বিভিন্ন জায়গায় আপনি যদি দেখেন টেলিটকের থেকেও মানে টাকা বা ক্রেডেনশিয়ালস গুলা চুরি হয়ে গেছে, এবং বিভিন্ন অ্যাপ গুলা থেকে সেই সার্ভিস গুলা চুরি হয়েছে। এবং এনআইডি যে আপনি যে এনআইডি নেওয়ার জন্য যে রেজিস্ট্রেশন করছেন এটাও কিন্তু চুরি হয়ে যাচ্ছে। আর আমাদের সরকারি নথিগুলো চুরি হয়ে যাচ্ছে। এটা শুধু ইন কান্ট্রি না, রাশিয়ান ফেডারেশন থেকে এটাকে হ্যাক করার চেষ্টা করা হয়েছিল এবং হ্যাক করেছিল। এই যে একজন অ্যাপ্লাই করেছেন এনআইডির জন্য, তার পুরো প্রোফাইলটাই কিন্তু চুরি হয়ে গেছে। এখানে কিন্তু ফেক এনআইডি তৈরি করে নিয়ে কেউই কিন্তু সেটাকে নিয়ে যেতে পারে। অরিজিনাল যিনি অ্যাপ্লাই করেছেন উনি জানেনও না। এই যে ছবিগুলি দেখাচ্ছি এগুলি সবই কিন্তু আমাদের সিকিউরিটি সেন্টার থেকে মনিটর করি আমরা, যে নেটওয়ার্ক, সারা দেশের নেটওয়ার্ক, ওখান থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এবং ডার্ক ওয়েবে যেগুলি অকশনে উঠছে এবং বিক্রি করার জন্য সেখান থেকে আমরা এই তথ্যগুলো নিয়েছি। বিভিন্ন জায়গায় কিন্তু যে সার্ভার গুলা আছে এগুলা কিন্তু যেগুলি কানেক্টিভিটি প্রোভাইড করছে এগুলা কিন্তু আক্রান্ত। এবং কমান্ড এন্ড কন্ট্রোল যে সফটওয়্যার গুলো আছে, মানে এখানে দেখবেন যে আমাদের দেশ থেকে এতগুলা নিউ ইয়র্ক সঙ্গে থেকে কানেক্ট করে সে ডেটাটা পুল করছে, ক্যালিফোর্নিয়া থেকে এত, নিউ জার্সি থেকে এত, জর্জিয়া থেকে এত, এবং অন্যান্য জায়গা থেকে এটা। কিন্তু এখানে যে নিউ ইয়র্ক বা ক্যালিফোর্নিয়া দেখছেন এটা কিন্তু আসলে নিউ ইয়র্ক না, হ্যাকাররা কিন্তু ওখানে একটা সার্ভারকে কম্প্রোমাইজ করেছে, নিয়ে এখানে ডেটা ওখানে ট্রান্সফার করে এবং তারপরে আনডিসক্লোজ ডেস্টিনেশনে নিয়ে যায়। এগুলা কিন্তু জাস্ট সিম্পলি ট্রানজিট পয়েন্ট। এবং এই যে সার্ভার গুলো আছে এইগুলা কিন্তু মানে সবচেয়ে বেশি আক্রান্ত যেগুলি সার্ভার গুলা রয়েছে, মানে সেগুলা অনেকে ফ্রি সার্ভার গুলা ইউজ করেন, এফটিপি, এগুলা আসলে অতটা সেফ না। আর ভালনারেবল হোস্ট গুলা, যেটা বাংলাদেশের সবচেয়ে ভালনারেবল হোস্ট যেটা সবসময় আক্রান্ত হচ্ছে, এটার একটা মানে আছে। আর এছাড়া ওয়েবসাইট ডিফেসমেন্ট যদি বলেন, মানে এই মানে বেশ বড় একটা অ্যামাউন্ট রয়েছে। তারপরে যদি আমি মানে এই কয়টা ইনফরমেশন আপনাকে দেখালাম যে আপনার যে ওয়েবসাইট কতটা, যে নেটওয়ার্ক ইউজ করেন কতটা ভালনারেবল সেটাই। আর আপনাদের যে মোবাইল ফোন ইউজ করেন, বাংলাদেশে কোনো ক্লিন ডিএনএস সার্ভার না থাকায় প্রত্যেকটা মোবাইল কিন্তু আক্রান্ত, বিশেষ করে অ্যান্ড্রয়েড মোবাইলগুলো ব্যাপকভাবে আক্রান্ত হয় এবং বটনেট বা বিভিন্ন ম্যালওয়্যার দিয়ে, এবং সেখান থেকে ডেটাগুলো চুরি হয়। বিশেষ করে আপনাদের ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ড যখন অনলাইন শপিং এর জন্য ইউজ করেন এই সময় চুরিগুলি হচ্ছে। তো পার্সোনাল সিকিউরিটির জন্য আপনাদেরকে মানে সরকারের পক্ষ থেকে মানে একটা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আপনারা হয়তো এই যে আমরা এই যে 31 তারিখে বাংলাদেশের সাইবার সিকিউরিটি স্ট্র্যাটেজি 2021 to 2025 এটা রিলিজ করতে যাচ্ছি 31 তারিখে, এই মাসে সাইবার মান্থ, সাইবার সিকিউরিটি মান্থের পার্ট অফ দ্য মান্থ। এবং এখানে আমরা অনেক রকমের সিকিউরিটির বিষয়গুলি আমরা আপনাদের সকলের জন্য দিয়েছি, এবং এটা আমরা সরকার থেকে কি কি কার্যক্রম গ্রহণ করব, সার্ভিস প্রোভাইডাররা কি কি কার্যক্রম গ্রহণ করবে, এবং গ্রহীতাদের জন্য কি কি করণীয়, এই পুরো জিনিসগুলো দেওয়া আছে। এছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং ট্রেনিং ইনস্টিটিউট থেকে একটা বড় সাইবার সিকিউরিটি পুল তৈরি করার জন্য এই 3 বছরের জন্য একটা প্ল্যান প্রোগ্রাম গুলি দেওয়া আছে। তো এইগুলি যদি না হয় তাহলে ডিজিটাল বাংলাদেশ 2021 যে গোল ছিল ওইটা আমরা অ্যাচিভ করেছি। এর পরবর্তী গোল যেমন 2030, 2041
যে গোলগুলো আছে আমাদের সামনে, ওগুলাতে আমরা মানে রিচ করতে পারবো না যদি আমাদের এই সক্ষমতাটা বৃদ্ধি না পায়। আর আমাদের ডিজিটাল ইকোনমির দিকে যখন আমি মুভ করব, আমাদের অর্থগুলা সবই কিন্তু, ফাইন্যান্স গুলা সবই কিন্তু ওয়েবসাইটে বা অন দা সাইবার স্পেস থাকবে। বাংলাদেশের আয়তন কিন্তু ফিক্স, কিন্তু আমাদের আয়তন সাইবার স্পেসে আয়তনটা ক্রমশই বাড়ছে। এই যে বাড়ছে, এখানে কিন্তু প্রচুর সিকিউরিটি নেওয়া প্রয়োজন হবে। এবং আমাদের যে ডেভেলপ কান্ট্রি যেমন ইউএসএ, সাউথ কোরিয়া, জাপান, তারপর হলো ইউকে এবং ইউরোপ বিভিন্ন রকমের ইস্যুস গুলা অলরেডি ফেস করেছে। আমাদের কিন্তু খুব নতুন করে কোনো কিছু আবিষ্কার করতে হবে না। যেহেতু আমরা পরে শুরু করেছি, ওদের এক্সপিরিয়েন্স এবং ওদের বেস্ট প্র্যাকটিসেস গুলাকে অবলম্বন করে আমরা আগিয়ে যাব। এবং আমরা, আপনারা যারা পার্টিসিপেট করছেন তাদের প্রতি শুধু একটাই মানে অনুরোধ যে আপনারা আপনি যা সাইবার সিকিউরিটি সম্বন্ধে যা জেনেছেন, আপনি আপনার আরো দুইজনকে এটা বুঝিয়ে দেন। তাহলে এইভাবে যদি করেন, তাহলে কিন্তু আমাদের একটা বড় একটা গোষ্ঠী, সাইবার অ্যাওয়্যার গোষ্ঠী তৈরি করতে সক্ষম হবে। আর আমি বিসিসি ডেটা সেন্টার ছাড়াও ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের আওতায় ডিজিটাল সিকিউরিটি এজেন্সি সরকার গঠন করেছেন। এই ডিজিটাল সিকিউরিটি এজেন্সিরও ডাইরেক্টর। এবং আপনাদের সিকিউরিটি নিয়ে যদি কোনো প্রশ্ন বা কোনো কিছু থাকে, আমি আপনাকে সবসময় করব। আর আমিও স্টেট ডিপার্টমেন্টের স্কলারশিপ নিয়ে আমি আমেরিকায় গেছিলাম, আমিও একজন অ্যালুমনাই। এবং আপনাদের যদি কোনো মানে স্টেট ডিপার্টমেন্টের যে আপনারা অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের মাধ্যমে যদি কোনো কিছু করতে চান, আমি এখানে কন্ট্রিবিউট করব। ধন্যবাদ। ধন্যবাদ মিস্টার তারিক এম বরকতুল্লাহ। আমার কথাগুলো আশা করছি স্পষ্টতই শোনা যাচ্ছে। আমাদের তারিক স্যার কিন্তু এই মাত্র খুব সহজ ভাষায় আসলে ডিজিটাল সিকিউরিটিটা কি বা ডিজিটাল সিকিউরিটির সাথে আমাদের দৈনন্দিন জীবনের কি কানেকশন বা রাষ্ট্রীয় পর্যায়ে বেশ কিছু বিষয় উনি তুলে ধরেছেন। আমরা আসলে যখন প্রথম দিকে এই বিষয়গুলো জানতে শুরু করি, অনেকের কাছেই একটা বিষয় মাথায় ছিল। আমরা যখন কিশোর বয়সে ছিলাম, ট্রজান একটা ভাইরাস ছিল, বা এর পরবর্তীতে বিভিন্ন ভাইরাস এসেছে। সীমিত ছিল, আমরা জানতাম কম্পিউটারের সামনে কম্পিউটার বা ডাউনলোডের মধ্যে যে ভাইরাস আসলো, সেখানে কিন্তু আর লিমিটেড নেই। এটা এখন একেবারে রাষ্ট্রীয় পর্যায়েও কিন্তু আপনার বিভিন্ন প্রতিষ্ঠানকে হ্যাক করা সম্ভব এবং অনেক বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারে। স্যার আমাদেরকে এটিএম কার্ড বা ডেবিট এনআইডি কার্ড অর্থাৎ ন্যাশনাল জাতীয় পরিচয়পত্র, সেটা নিয়ে উনি উল্লেখ করেছেন যে এই ডাটাগুলো কিন্তু ডার্ক ওয়েবে চুরি হচ্ছে বা সামহাউ হয়তো বা ইয়ে হয়ে যাচ্ছে। আমার মনে হয় কোনো কারণে আমার লাইনটিতে হয়তো ডিফেক্ট হচ্ছে, অনেকেই লিখছেন সাউন্ড, তার কাছে মুভ করছি। আমি পরবর্তীতে আমাদের বক্তব্য দেওয়ার জন্য আমন্ত্রণ জানাবো মিস্টার ধ্রুব জ্যোতির্ময় গোপ। তিনি এই মুহূর্তে কর্মরত আছেন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশে। তার পূর্ণাঙ্গ কাজ বা কাজের পরিচয় আমরা একটু আগেই দিয়েছিলাম। এবং রিসেন্ট সময়গুলোতেও তিনি বেশ অ্যাক্টিভ। বাংলাদেশের যেসব চাঞ্চল্যকর ডিজিটাল ইস্যুস গুলো নিয়ে আলোচনা হয়েছে দেশে বা হচ্ছে, সবগুলোতেই হয়তো বা ব্যাকএন্ডে তার ইনভলভমেন্ট ছিল এবং ভবিষ্যতেও হয়তো তিনি ভালো ভূমিকা রাখবেন। তো আমি এই মুহূর্তে আমি মুভ করব আমাদের বর্তমান বক্তা ধ্রুব জ্যোতির্ময় গোপ ওনার কাছে। ধ্রুবদা, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি রাতুল দা, আমি শুনতে পাচ্ছি। পারফেক্ট, ধন্যবাদ জয়েন করার জন্য আমাদের সাথে। আমি শুরুতেই আপনাকে একটা প্রশ্ন একটু করতে চাই যে আসলে আমাদের ওভারঅল আসলে বাংলাদেশ পুলিশ একটা অত্যন্ত দক্ষ এবং কর্মঠ বাহিনী। আমাদের এই বাংলাদেশ পুলিশের আসলে সাইবার সিকিউরিটি নিয়ে
ওভারঅল পিকচারটা কি আপনাদের? আসলে এই ব্যাপারগুলো তো আমাদের জানার সুযোগ হয় না বাইরের থেকে, এক্সটার্নাল। সেই জায়গাটা যদি একটু ব্যাখ্যা করেন, এবং আপনারা যখন জনগণকে ডিজিটাল এই সমস্যাগুলোতে সার্ভ করেন, ওই সময়গুলোতে আপনাদের অভিজ্ঞতা সেটাও বলবেন আশা করছি। আর সবচেয়ে যেটা জরুরি সেটা হচ্ছে যে আমাদের যে ডিজিটাল সিকিউরিটি, এটা তো একটা জরুরি বিষয় নিঃসন্দেহে, সেটা রাষ্ট্রীয় পর্যায়েও এবং সামাজিক পর্যায়েও। সেটা আসলে কেন জরুরি এবং কিভাবে এটা এনশিওর করা সম্ভব, সেটা আপনি আপনার জায়গা থেকে যদি আমাদের কাছে একটু তুলে ধরেন। জি। আচ্ছা, প্রথমে আপনি যেটা জিজ্ঞেস করলেন বাংলাদেশ পুলিশের সাইবার সিকিউরিটি প্রদানের ক্যাপাসিটি কতটুকু। তো আসলে সাইবার সিকিউরিটিটা বাংলাদেশ পুলিশ কখনোই প্রোভাইড করবে না। পুলিশ প্রোভাইড করবে যদি কোনো সিকিউরিটি ব্রিচ হয় অথবা কোনো ক্রাইম ঘটে, তখন সেটার প্রতিকার কিভাবে করা যায়। সিকিউরিটি প্রদান করার জন্য অবশ্যই সবাইকে নিজ নিজ ব্যক্তিগত উদ্যোগে সিকিউরিটি ইনস্ট্রুমেন্ট যেগুলো আছে সেগুলো ঠিক করবে। গভর্নমেন্ট যেটা কাজ করতে পারে, সিকিউরিটি ইনস্ট্রুমেন্টস যেগুলো আছে, লস যেগুলো আছে সেগুলো ঠিক করে দিবে, রেগুলেশন ঠিক করে দিবে, যাতে প্রাইভেট সেক্টর এবং আদার গভর্নমেন্ট এজেন্সি যারা আছেন তারা সেই রেগুলেশন গুলো ফলো করে নিজের সিকিউরিটিটা এবং এজেন্সির সিকিউরিটিটা ঠিক করতে পারেন। যেমন তারেক স্যার বললেন যে এখন আমাদের 2021 সালে সাইবার সিকিউরিটি স্ট্র্যাটেজি একটা হবে, সেই স্ট্র্যাটেজির ভিতরে অবশ্যই নিশ্চয়ই এগুলো উল্লেখ করা থাকে। তো পুলিশের ক্যাপাসিটি যদি আমি বলতে চাই, তাহলে বাংলাদেশে যেসব সাইবার ক্রাইমের ইনসিডেন্ট গুলি ঘটেছে তার বেশিরভাগই কিন্তু পুলিশ সমাধান করতে পেরেছে। যেগুলা পার্সোনাল লেভেলে ক্রাইম হয়, যেমন হ্যাকিং অথবা পর্নোগ্রাফি বা সেক্সটর্শন, সেসব ক্রাইম পুলিশ আশা করি বেশিরভাগ ক্ষেত্রেই সমাধান করতে পারে। আবার অনেক সময় দেখা যায় যে ইন্টারন্যাশনাল কিছু ক্রিমিনাল এজেন্সি অর্গানাইজেশন আছে যারা আমাদের দেশের টাকা বা অন্য কোনো জিনিস, যেগুলো আমাদের আগের স্যার বলে গেলেন যে ফিনান্সিয়াল বিষয়টাই কিন্তু সাইবার ক্রাইমের অন্যতম প্রধান টার্গেট। এছাড়াও আরো কিছু বিষয় আছে, যেমন এনার্জি সেক্টর আছে, ডিফেন্স সেক্টর আছে, ন্যাশনাল ডাটা সেন্টার বা ন্যাশনাল বা আদার অর্গানাইজেশনের ডাটা আছে, সেগুলো বিদেশি অর্গানাইজেশনরা, ক্রিমিনাল অর্গানাইজেশনরা মানে ব্রিচ করার চেষ্টা করে, সেটা আমরা তথ্যগুলো দেখলাম। এসব ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আমরা সফল হয়েছি, কিন্তু আসলে আসামি গ্রেফতার বা অন্য কোনো কাজ সেসব ক্ষেত্রে সম্পন্ন হয় না, কারণ এটা আসলে ইন্টারন্যাশনাল ক্ষেত্রে যখন আসামিটা দেশের বাইরে থাকে তখন তাদেরকে গ্রেফতার বা তাদেরকে আইনের আওতায় আনার একটু কষ্টকর হয়েই যায়। কিন্তু দেশের ক্ষেত্রে যেসব ক্রাইম, দেশের বা ন্যাশনাল ইস্যুসে যেসব ক্রাইম হয়, সেসব ক্রাইম আমরা আসলে রেগুলার সলভ করতে পারছি। এগুলো সলভ করার জন্য সারা দেশব্যাপী সাইবার পুলিশ সেন্টার সিআইডি আছে, তারা সারা দেশের সব ক্রাইম গুলো দেখভাল করে। এরপরে ডিএমপি তে আছে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন এবং সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ। পিবিআইও আছে যারা সারা দেশে সাইবার ক্রাইম রিলেটেড কেসেস অথবা অভিযোগগুলো ডিল করে। এরপরে পুলিশ হেডকোয়ার্টার অথবা র্যাব বা এদের কাছে গেলে আপনি সাইবার ক্রাইম রিলেটেড বা এর ক্ষেত্রে সিকিউরিটি রিলেটেড যে কোনো প্রতিকার অথবা সাজেশন পেতে পারবে। আর আরেকটা জিনিস জিজ্ঞেস করেছেন যে আমাদের সাইবার ক্রাইম বা সিকিউরিটি ক্ষেত্রে আমাদের অভিজ্ঞতাটা কিরকম। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে যারা ভিকটিম আসেন আমাদের কাছে বা যারা ভিকটিম হয়েছেন কিন্তু লুকাচ্ছেন, এরকম অনেক ব্যাপারে ঘটছে। যেমন এখানে আমাদের তারেক স্যার যেই তথ্যগুলো দিলেন, এসব অনেক তথ্যই কিন্তু আমাদের জনসাধারণের কাছে ছিল না আগে, যে এইসব ইনস্টিটিউট গুলা সাইবার ভিকটিম হচ্ছে, তারা কিন্তু পুলিশ বা অন্য কারো কাছে যায়নি। তার কারণে কিন্তু আমাদের দুইটা প্রবলেম হচ্ছে, যে এক, জনগণ আলটিমেটলি এটা ভিকটিম কিন্তু জনগণই হচ্ছে। দ্বিতীয়, বাংলাদেশে যারা এই সাইবার ক্রাইম গুলো প্রতিরোধ বা প্রতিকার করবে তাদের সেই পরিমাণ ক্যাপাসিটি বৃদ্ধি বা নলেজ বৃদ্ধি হচ্ছে না। যেমন আমার নতুন একটা সাইবার ক্রাইম ঘটলে সেটা যদি আমি আরো 2 মাস 6 মাস বা 1 বছর পরে জানি, আমি কিন্তু তারপর থেকেই সেটা শিখা অথবা সেটা প্রতিকার করার বিষয়টা জানা শুরু করব। তাহলে কিন্তু আমি আমাদের যে ক্রিমিনাল যারা আছে তাদের থেকে অনেকখানি পিছিয়ে যাব। আর পার্সোনাল লেভেলেও এই অভিজ্ঞতাটা আছে যে অনেক সময় ভিকটিমরা আসেন, তারা আসলে মামলা করতে চায় না, তারা কোনো জিডিও করতে চায় না, তারা শুধুমাত্র নিজেকে সেফ রাখতে চায়। তো এক্ষেত্রে কি হয় যে আসামির বিরুদ্ধে কঠিন অ্যাকশন নেওয়া যায় না। তো একটা আসামির বিরুদ্ধে যখন কঠিন অ্যাকশন নেওয়া যায় না, তখন কিন্তু সে অন্য আরো অপরাধ করার জন্য অনুপ্রাণিত হয় এবং দেখা যায় যে সে আস্তে আস্তে বড় বড় অপরাধে জড়িয়ে পড়ে। তো আমাদের যারা আসামি মানে যাদেরকে আমরা পাই, তারা দেখা যায় যে অনেক সময় দেশের ভিতরেও ক্রাইম ঘটায়, আবার তারা বাইরেও ক্রাইম ঘটায় অন্যান্য ক্রিমিনাল অর্গানাইজেশনের সাথে। আবার বাইরের অপরাধীরাও কিন্তু আমাদের দেশে বিভিন্ন পরিমাণ অ্যাটাক করতে থাকে। অনেক সময় দেখা যায় যে ই কমার্সের ক্ষেত্রে দেখতে পাই যে বিদেশি
ই কমার্স সাইট বাংলাদেশি ই কমার্স সাইট গুলোকে অনবরত অ্যাটাক করতে থাকে, যাতে বাংলাদেশি সাইটের সেলটা কম হয়। তো এরকম অনেক ইসের ক্ষেত্রেও আছে, বিভিন্ন আইএসপিরা বলতে থাকেন যে তার সার্ভারে বাইরের আইএসপি অথবা দেশের অন্য কোনো আইএসপিরাও অ্যাটাক করছে যাতে সে সেবা না দিতে পারে। তো এইসব ঘটনাও ঘটছে, কিন্তু যত দিন আগাচ্ছে তত দেখা যাচ্ছে ভিকটিমদের রেসপন্স করা বাড়ছে, কিন্তু আগে সেটা খুবই কম ছিল। আর ভিকটিমরা যেসব বিষয়ে ভিকটিম হয়, পার্সোনাল ক্ষেত্রে যেমন হ্যাকিং, হ্যারাসমেন্ট আছে, সেক্সটর্শন আছে, অর্গানাইজেশনাল ক্ষেত্রেও অনেক সময় দেখা যায় যে বিভিন্ন অর্গানাইজেশনের টাকা অন্য কোনো এজেন্সি নিয়ে যাচ্ছে, এটিএম কার্ডে ফ্রড হচ্ছে বা কার্ডের ফ্রড হচ্ছে, যেটা স্যার বললেন। তারপরে ই কমার্সের ক্ষেত্রেও বিভিন্ন ক্রাইম হয়, যেমন আমরা দেখলাম যে অতিরিক্ত অর্ডার নিয়ে কিন্তু অর্ডার দিতে পারছে না, এটাও কিন্তু এক রকমের ক্রাইম, যেটা কিন্তু ন্যাশনাল ইকোনমির ক্ষেত্রে একটা ছোটখাটো বাধাই বলা যায়। তারপর ন্যাশনাল সিকিউরিটির ক্ষেত্রেও কিছু ক্রাইম হয়, যেমন বাংলাদেশের সবচেয়ে বড় যে ক্রাইমটা সাইবার ক্রাইম যেটা হয়, সেটা প্রোপাগান্ডা চালিয়ে বিভিন্ন কার্য হাসিল করার চেষ্টা করা হয়। তারপর আরেকটা বিষয় আছে যে ফরেন টেরোরিজম প্রোপাগান্ডা যেগুলো হয়, যে বিদেশি টেরোরিস্ট অর্গানাইজেশন বাংলাদেশের সোশ্যাল মিডিয়াকে টার্গেট করে নানা রকম প্রোপাগান্ডা চালায় র্যাডিক্যালাইজেশন করার জন্য। তারপরে আরেকটা আমরা দেখি যে গ্যাম্বলিং বা এরকম রিলেটেড ক্রাইমও কিন্তু হয়। এভাবে বাংলাদেশের প্রচুর টাকা বিদেশে চলে যাচ্ছে। এবং গ্লোবাল ক্ষেত্রেও এই সাইবার টেরোরিজম বা চাইল্ড এক্সপ্লটেশন ইত্যাদি ক্রাইম আমরা দেখি। এবং নতুন আরেকটা ক্রাইম আসছে যেটা আমরা আমাদের জন্য একটু কষ্ট করি, সেটা হলো ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে বিভিন্ন ব্ল্যাকমেইলিং এর টাকা অথবা ক্রাইমের টাকা লেনদেন করা হয়। সেটার কোনো সুনির্দিষ্ট অথরিটি সবসময় থাকে না, এজন্য আসলে তাদের থেকে তথ্য না পাওয়া যাওয়ার কারণে সেই ক্রাইমটাও আসলে ভালো মতো সলভ করা যায় না। আতুল দা। জি জ্যোতির্ময় দা, ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় আপনি কিন্তু খুব কম সময়ের মধ্যে বেশ বিস্তারিতভাবে আমাদেরকে বলার চেষ্টা করেছেন। একটা বিষয় আমি লক্ষ্য করছিলাম, যেটা আমাদের দর্শকরা হয়তো খেয়াল করেছেন, যে উনি বলছিলেন যে আমাদের শুরুর দিকে ভিকটিমদের কমপ্লেইন করা বা সম্পূর্ণভাবে তার ওয়্যারঅ্যাবাউটসটা জানানোর পরিমাণটা কম ছিল, সেটা এখন বাড়ছে বা বাড়ার পথে। এটা কিন্তু বেশ জরুরি, কারণ পর্যাপ্ত তথ্য না দিলে কিন্তু আমাদের ল এনফোর্সমেন্ট এজেন্সি গুলোও সেভাবে হয়তোবা সাহায্য তো এগিয়ে আসতে পারবে না। তো আমাদেরও কিন্তু একটা দায়িত্ব থেকে যায়। ধন্যবাদ দাদা আপনাকে। আমি আবার আপনার কাছে আসবো চলমান কোনো ইস্যু বা আরো কিছু প্রশ্ন নিয়ে। এর মধ্যে আমরা আমাদের পরবর্তী বক্তা তার কাছে যদি যাওয়ার একটু সুযোগ পাই। আমাদের সাথে এই মুহূর্তে উপস্থিত আছেন মোহাম্মদ আব্দুল ওয়াহেদ তমাল। তিনি জেনারেল সেক্রেটারি হিসেবে কর্মরত আছেন ই কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ই ক্যাবে, এবং পাশাপাশি তিনি নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানও পরিচালনা করছেন। তমাল ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি, পারফেক্ট। জি, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে জয়েন করার জন্য। আমার প্রশ্নগুলো আপনার কাছে থাকবে একেবারেই আপনার যে কাজের এরিয়া বা যে প্রতিষ্ঠানকে আপনি নেতৃত্ব দিচ্ছেন সেইটা কানেক্ট করেই। আপনি চাইলে অবশ্যই তার সাথে আপনার যদি রেলেভেন্ট মনে হয় যে কোনো কিছু অ্যাড করবেন। আমাদের কিন্তু ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে কথা হয় বা ডিজিটাল সিকিউরিটি নিয়ে কথা হয়, বাট আমাদের দেশে এখন একটা বুমিং বিজনেস সেক্টর হচ্ছে ই কমার্স। একেবারে আলু পটল বিক্রি থেকে শুরু করে কম্পিউটার, ল্যাপটপ, ফ্রিজ, এমন কিছু নেই যে এখন ই কমার্সে পাওয়া যায় না। সবকিছুই কিন্তু ই কমার্স থেকে আমরা নিচ্ছি। এবং রিসেন্ট টাইমে কিন্তু বেশ কয়েকটি ই কমার্স নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্নও এসেছে। হয়তো সেটা ডিরেক্টলি ডিজিটাল সিকিউরিটির সাথে সম্পৃক্ত না হলেও এটা কিন্তু ডিজিটাল যে সিস্টেমটা সেখানে একটা রেপুটেশন বা ডিসরাপশনে কিন্তু আঘাত করেছে। তো সবকিছু মিলিয়ে আমার প্রশ্নটা হচ্ছে যে আমাদের দেশের কারেন্ট যে ই কমার্স সেক্টর গুলো আছে, এই ই কমার্সের ওনারা আসলে আমাদের যারা ওনার আছেন, স্টার্টআপ হোক বা একদম প্রমিনেন্ট বিজনেস ওনার হোক, আসলে ডিজিটাল সিকিউরিটির অ্যাওয়ারনেস বা প্রিপেয়ার্ডনেসটা নিয়ে ওনারা কতটুকু প্রস্তুত? আমরা কি আমাদের ব্যবসায়ী বন্ধুদেরকে পর্যাপ্তভাবে প্রস্তুত করছি, বা আপনার আইডিয়াটা কি? ইক্যাব কিভাবে কাজ করে বা আপনার প্রতিষ্ঠান কিভাবে তাদেরকে এই সাপোর্টটা দেওয়ার চেষ্টা করে? থ্যাংক ইউ ভেরি মাচ রাউদেব ভাই। সো আমরা ই কমার্স অ্যাসোসিয়েশনে আমাদের এখন মেম্বার সংখ্যা প্রায় 1600+ মেম্বার কোম্পানিজ। এর বাইরেও আরো প্রায় 2 লক্ষাধিক ই কমার্স প্রতিষ্ঠান, ফেসবুক ভিত্তিক এবং সোশ্যাল মিডিয়া ভিত্তিক প্রতিষ্ঠান আছে যারা ই কমার্স সেক্টরের সাথে জড়িত আছে। সো বেশ কিছু মোর দ্যান 70% আমি বলবো যে ইনফর্মাল সেক্টরে ব্যবসা করছে, আর
ফর্মাল সেক্টরে 25 to 30% ব্যবসায়ীরা ই কমার্স সেক্টরে ব্যবসা করছেন। আপনারা হয়তো অনেকেই লক্ষ্য করেছেন যে রিসেন্ট ডেইজে ই কমার্স নিয়ে বা অনলাইন ব্যবসা নিয়ে অনেক আলাপ আলোচনা সমালোচনা হচ্ছে। সো এগুলার একটা বড় কারণ হচ্ছে আমাদের দেশের সাইবার সিকিউরিটির একটা আমাদের যে ওভারঅল ইকোসিস্টেমটা আছে সেই ইকোসিস্টেমের মধ্যে বেশ কিছু জায়গায় লুপহোল রয়েছে। আমাদের ই কমার্স কোম্পানিগুলোর মধ্যে যেরকম সচেতনতার অভাব রয়েছে, আমাদের ই কমার্স সাইটগুলোর মধ্যে ক্রেতাদের মধ্যে সচেতনতার অভাব রয়েছে, প্লাস আমাদের যে পলিসি বা সরকারের দিক থেকে যেই পলিসি মেকিং গুলো হচ্ছে সেই জায়গাগুলোতেও অনেক ধরনের লিমিটেশনস, টেকনোলজিক্যাল লিমিটেশনস এর জায়গা রয়েছে। আমি যদি স্পেসিফিক্যালি বুঝিয়ে বলি তাহলে আপনারা দেখবেন কিছুদিন ধরে আপনারা হয়তো এখানে যারা আছেন তারা দেখবেন যে অনেক সময় আলাপ হচ্ছে যে পেমেন্ট গেটওয়েতে বেশ কিছু টাকা পয়সা আটকে আছে বিভিন্ন রকম ই কমার্স সাইট গুলোতে। আবার দেখা যাচ্ছে যে অনেক ক্রেতারা পেমেন্ট করেছেন কিন্তু পেমেন্ট এখন তারা পাচ্ছেন না, বেশ কিছুদিন হয়ে গেছে তাদের পেমেন্ট আটকে আছে। কিছুদিন আগে দেখবেন যে একটা স্টোরি এসছে যে স্বপ্নের থেকে বেশ তাদের ইনফরমেশন গুলো বেশ হ্যাক করে বড় অঙ্কের টাকা পয়সা সেখান থেকে তাদের অ্যাকাউন্ট থেকে সরে গেছে। সো এইরকম অনেক বিশাল বিশাল চ্যালেঞ্জের মুখে কিন্তু আসলে আমাদের ইন্ডাস্ট্রিটা আসে। এটা একটা বড় কারণ হচ্ছে দুইটা কারণ। একটা হচ্ছে আমরা ওয়ার্ল্ড ওয়াইড আমরা এখন একটা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের দিকে যাচ্ছি। আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে রিসেন্ট ডেজ লাস্ট 2 ইয়ার্সে যে সিগনিফিকেন্ট একটা গ্রোথ হয়েছে আমাদের ই কমার্স সেক্টর এবং ডিজিটাল কমার্স সেক্টরে। এখন অনলাইন ব্যবসাটা আসলে সবাই বোঝে মোটামুটি ভাবে যে অনলাইনে কেনাকাটা করা যায়। প্যান্ডেমিকের সময় লকডাউনে বসে থেকে কিন্তু আমরা অনলাইনের মাধ্যমে ব্যবসা বাণিজ্য লোকজন শুরু করেছে, স্টার্ট করেছে। সো এখন যারা প্রতারণা করছেন বা প্রতারণার আশ্রয় নিচ্ছেন তাদেরও চোখ পড়েছে হচ্ছে অনলাইন ব্যবসার মাধ্যমে। তারা বিভিন্ন রকম ফাঁক ফোকর খুঁজছেন কিভাবে এই ডিজিটাল ব্যবসায় যেহেতু লক্ষ লক্ষ ক্রেতা উদ্বুদ্ধ হচ্ছেন, কোটি কোটি টাকার ট্রানজেকশন এখানে হচ্ছে অনলাইন মাধ্যমে। সো এই মাধ্যমে তারেক বরকতুল্লাহ ভাই যেটা বলছিলেন যে যেখানে টাকার ব্যাপার আছে, যেখানে ব্যবসা হচ্ছে সেখানে আসলে প্রতারণার জায়গাগুলো বেশি তৈরি হয়। সো এই জায়গাগুলোতে সিকিউরিটির বিষয়গুলো একটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। একটা তো হচ্ছে যে আমাদের ই কমার্স সাইটগুলোর বেশিরভাগই যেগুলো আছে সেগুলোর সিকিউরিটি টেস্টিং বা ভালনারেবিলিটি টেস্টিং এই বিষয়গুলো নেই, এবং তাদের কমপ্লায়েন্স গুলো তারা মেনটেন করে না। এটা একটা বড় দিক। যেমন বাট পেমেন্ট গেটওয়ে যারা আছেন তারা মোটামুটি ভাবে বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিয়ে তারা কমপ্লায়েন্স গুলা এনশিওর করেন যাতে করে পেমেন্ট দিয়ে যাতে কোনো ভুক্তভোগী শিকার হতে না হয়। বাট অনেক ওয়েবসাইট রয়েছে সেখান থেকেও কিন্তু ডেটা চুরি বা সম্ভাবনা রয়েছে। এটা যেমন একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে যে আমাদের এখন যে টেকনোলজিক্যাল চেঞ্জেস গুলোর মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, আপনারা কিছুদিন ধরে হয়তো শুনেছেন যে বাংলাদেশ ব্যাংক একটা উদ্যোগ নিয়েছে এসক্রো সার্ভিস। দ্যাট মিনস আপনার টাকাটা যখন আপনি অনলাইনের মাধ্যমে পেমেন্ট করবেন এটা নিরাপত্তা দিবে এবং অনলাইন কোম্পানিগুলো ডেলিভারি দেওয়ার পরে টাকাগুলা ছাড় করবে ব্যাংকগুলো ই কমার্স কোম্পানিগুলোকে। দ্যাট মিনস আপনার যে অনলাইনের মাধ্যমে যারা টাকা পয়সা দিচ্ছেন সেটা একটা ব্যাংকে বা একটা পেমেন্ট গেটওয়ে গচ্ছিত থাকবে। সো এই কাজটা করতে গিয়ে দেখবেন এটা একটা বিশাল কর্মযজ্ঞ এবং এখানে বেশ কিছু সিকিউরিটি আসপেক্ট রয়েছে। তো এখন কোন একটা জায়গায় যদি সিকিউরিটি কম্প্রোমাইজ হয় তাহলে কিন্তু লক্ষ লক্ষ গ্রাহক কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যেই কারণে আমরা এসক্রো সিস্টেম চালু করতে গিয়েও চালু করার মধ্যে অনেক সময় লাগছে, লেন্দি প্রসিডিউরের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, কারণ একটা সিকিউরিটি এনশিওর করা বা অনেকগুলো আসপেক্ট চিন্তা করে এটাকে ডেভেলপমেন্ট করাটা ডিফিকাল্ট হয়ে যায়। এটা একটা ব্যাপার। 2 নম্বর ব্যাপার হচ্ছে দেখবেন এটার সাথে আবার জড়িত হচ্ছে লজিস্টিক বা ডেলিভারি সেক্টর। আপনি পণ্যটা অনলাইনে অর্ডার করলেন কিনা এবং পণ্যটা আপনি হাতে পেলেন কিনা, হাতে পাওয়ার পর এটা একটা নোটিফিকেশন যাবে। এই নোটিফিকেশনটা পৌঁছাতে হবে মার্চেন্টের কাছে এবং ব্যাংকের কাছে যে প্রোডাক্টটা পৌঁছেছে। তাহলে এই নোটিফিকেশনটা যদি কোনোভাবে কম্প্রোমাইজ হয়, আপনি যে নোটিফিকেশন পাচ্ছেন, আপনি প্রোডাক্টটা পেলেন না কিন্তু নোটিফিকেশনটা চলে গেল, প্রোডাক্টটা পেয়েছেন। তো এই যে একটা সিকিউরিটি লুপহোল তৈরি হচ্ছে, ব্যাংক জেনে যাচ্ছে যে আপনি প্রোডাক্টটা পেয়েছেন, ব্যাংক টাকা ছাড় করে দিল, কিন্তু আসলে আপনি প্রোডাক্টটা পান নাই। এরকম হয়েছে বলেই কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার যে এখন মানে শত শত কোটি টাকার এখন যে নিউজ গুলো আপনারা পাচ্ছেন সেই জায়গাগুলা কিন্তু খুবই ক্রিটিক্যাল জায়গা। তো আমাদের এই জায়গাগুলোতে রেডিনেস এর অভাব রয়েছে, টেকনোলজিক্যাল রেডিনেস এর অভাব রয়েছে। এগেইন আরেকটা বড় দিক হচ্ছে আপনারা দেখবেন যে কমপ্লেইন ম্যানেজমেন্ট। আমাদের যে সমস্ত লিগাল অথরিটি গুলো আছে, যেই জায়গাগুলোতে আমরা এই কমপ্লেইন গুলো আমরা জানাই, সেই জায়গাগুলোতেও কোনো সেন্ট্রালাইজ মনিটরিং সিস্টেম নেই। আমরা কিন্তু এখন পর্যন্ত বলতে পারবো না যে ইনফরমাল সেক্টরে কিন্তু ফেসবুকের মাধ্যমে দেখবেন
প্রচুর কমপ্লেন আমরা পাচ্ছি। আমরা এভরিডে ই কমার্স অ্যাসোসিয়েশনে শত শত হাজার হাজার কমপ্লেন আসছে যে ফেসবুকের মাধ্যমে আমার একটা ইনফরমেশন দেখেছে, একটা প্রোডাক্ট দেখিয়েছে, আমি টাকা দিয়ে দিয়েছি বিকাশের মাধ্যমে, কিন্তু আমার প্রোডাক্টটা আমি পাচ্ছি না, বা আমাকে যে প্রোডাক্টটা দেখানো হয়েছে সেই প্রোডাক্টটা আমার কাছে আসছে না। এরকম কমপ্লেনের সংখ্যা কিন্তু বহু। তো এই কমপ্লেন গুলাকে ক্যাটারিং করা এবং এটাকে সমাধান করা, এই কাজটা কে করবে? ভোক্তা অধিকার করবে, নাকি আপনি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে যাবেন? কোথায় যাবেন আসলে এই প্রবলেম গুলো সমাধান করার জন্য? দিস আর অল কিন্তু সিকিউরিটি অ্যাসপেক্ট, সাইবার সিকিউরিটি ইস্যুতে রিলেটেড এই জিনিসগুলো। সো এটার জন্য কোনো কমন এগ্রিগেটেড প্ল্যাটফর্ম নাই যেখান থেকে কাস্টমাররা তাদের কমপ্লেইন গুলো জানাতে পারবেন এবং সেটা অ্যানালাইসিস করা, টেকনোলজিক্যালি অ্যানালাইসিস করা। অ্যানালাইসিসটা কিভাবে হবে? অনেকভাবে অ্যানালাইসিস হবে। আসলে দোষটা কার? এটা কি আসলে পেমেন্ট গেটওয়ের কারণে প্রবলেমটা হচ্ছে? এটা কি যে ই কমার্স কোম্পানিগুলো ডেলিভারি দিল না তার কারণে হচ্ছে? নাকি এটা অন্য কোনো একটা কাস্টমারের কারণে, ভুলের কারণে হচ্ছে? এইটাকে অ্যানালাইসিস করার জন্য যে টেকনোলজিক্যাল টুলস বা ইন্টেলিজেন্সের প্রয়োজন হবে, সেই জিনিসগুলো কিন্তু আমাদের দেশের অনেকটুকু ঘাটতি রয়েছে বলে আমার মনে হয়, এবং পলিসিগত প্রবলেম রয়েছে। সমন্বয়ের যে একটা ব্যাপার রয়েছে, যে একটা কমপ্লেইন আসে, সেই কমপ্লেইনটা ক্যাটারিং করে ভোক্তা অধিকারের কাছে আসুক, বা ইক্যাবের কাছে আসুক, বা বাণিজ্য মন্ত্রণালয় যাক, বা পুলিশের কাছে যাক, এই বিষয়টা সমন্বয় করবে কে? এই সমন্বয় এর জায়গাটার মধ্যে আমার কাছে মনে হয়েছে যে এই জায়গাগুলোতেও আমাদের অনেক ঘাটতি রয়েছে। তারপর দেখেন, এই যে সাইবার সিকিউরিটি কোথায় বেশি হচ্ছে, এই ওভারঅল ইকোসিস্টেমের মধ্যে কোন জায়গাটায়, কোন সাইটে বা কোন বিজনেস এন্টিটি গুলো এই ধরনের প্রবলেম করছে, এইটা কিন্তু আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমেও কিন্তু বিভিন্ন রকম টুলস ইউজ করে কিন্তু আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে যে আসলে কোন দিকে যাচ্ছে, কোন একটা বিজনেস প্যাটার্ন চেক করতে হবে, যে তার ব্যাংকিং প্যাটার্ন, ফাইন্যান্সিয়াল প্যাটার্ন চেক করে করে আসলে দেখতে হবে। এটা কিন্তু হিউম্যানলি করা কোয়াইট ইম্পসিবল, কারণ এখন লক্ষ লক্ষ মানুষ কিন্তু ডিজিটাল সিস্টেমে কানেক্ট হয়ে গেছে। সো এই যে টেকনোলজিক্যালি আমাদের এই ইন্টেলিজেন্স খাটে কিন্তু আমাদের এই প্রবলেম গুলা বের করতে হবে। এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে আসলে টেকনোলজিক্যাল দিয়ে আমি কিভাবে এই প্রতারণা গুলাকে ঠেকাতে পারি। সো সামনে পরবর্তীতে আরো অনেকগুলো নতুন নতুন সাইবার সিকিউরিটির মানে আমাদের কাছে মনে হয়েছে যে আরো গ্যাপ তৈরি হবে বা আরো রিস্কের মধ্যে আমরা পড়তে যাব। সেটা একটা বড় ইন্ডাস্ট্রি হবে, ক্রস বর্ডার ইন্ডাস্ট্রি। আপনি দেশের বাইরে থেকে দেখবেন, এখন আপনি একটা প্রোডাক্ট অর্ডার দিলেন, দেশের বাইরে থেকে এদেশে আসতেছে, আবার এখানে বাইরে থেকেও কেউ একটা প্রোডাক্ট আমাদের দেশে অর্ডার দিবে প্রোডাক্টটা পাঠানোর জন্য। দেখা যাবে আমরা অনেক সময় দেখা যায় যে ফেক অর্ডার পড়ছে ক্রেডিট কার্ডের মাধ্যমে, ফেক প্রচুর ট্রানজাকশন হচ্ছে। সো এইরকম অনেক বিষয় আমাদেরকে আসলে ক্রস বর্ডার রিলেটেড যখন হবে, এই ক্রস বর্ডার ইন্ডাস্ট্রিটা একটা $1 বিলিয়ন ইন্ডাস্ট্রির সামনে সম্ভাবনাময় খাত। তো এই সম্ভাবনাময় খাত গুলাকে যদি আমার ট্রুলি অ্যাড্রেস করতে হয়, তাহলে সাইবার সিকিউরিটির এলাকাগুলো, এরিয়া গুলোতে আমাদের নিজেদের যেমন নলেজ অর্জন করতে হবে, আমাদের ই কমার্স যারা ব্যবসায়ী যারা ব্যবসার সাথে জড়িত আছেন তাদের একটা নলেজের প্রয়োজন হবে। পাশাপাশি সরকারের যারা পলিসি বা নীতি নির্ধারকে আছেন তাদেরও কিন্তু এই ইকোসিস্টেমটা, ওভারঅল ইকোসিস্টেমটার সম্পর্কে কিন্তু আসলে অ্যাওয়ার হতে হবে এবং এখন থেকেই টেকনোলজি ইনফ্রাস্ট্রাকচারের দিকে মনোযোগী হতে হবে। আমার কাছে মনে হয়েছে যে এই কয়টা জায়গায় আমাদের, এবং আমাদের এখনো মনে হয় আমার কাছে যে আমাদের দক্ষ জনবলের অভাব রয়েছে। আমরা যেই পরিমাণ, যেই টেকনোলজির এরাতে যাচ্ছি, ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের মধ্যে ঢুকে যাচ্ছে, সেই পরিমাণ দক্ষ জনবল কিন্তু আমাদের নেই এবং রিসোর্স পার্সনও নেই। মানে আমরা যে শেখাবো, সেই শেখানোর জন্য যে আমাদের প্রয়োজনীয় দক্ষ রিসোর্স পার্সন বা পুলের দরকার হবে, সেই রিসোর্স পার্সন আমাদের কাছে মনে হয় যে গ্যাপ রয়েছে। একদম এডুকেশনের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থেকে সাইবার সিকিউরিটির বিষয়ে কিন্তু আমাদের নলেজ দিতে হবে। আর যেহেতু এটা কন্টিনিউয়াসলি গ্রোয়িং একটা সেক্টর, কন্টিনিউয়াসলি চেঞ্জেস গুলো আসতেছে, সো সেটার সাথে অ্যাডাপ্টেবিলিটি এনশিওর করাটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর আমাদের দেশে আরো একটা বড় চ্যালেঞ্জ আমি বলবো, সেটা হচ্ছে আমাদের দেশের টেকনোলজি প্ল্যাটফর্ম গুলা একটা আরেকটার সাথে ইন্টিগ্রেটেড না, স্ক্যাটার্ড অবস্থায় তৈরি হয়েছে। সো ইন্টিগ্রেটেড কিন্তু অ্যাপ্রোচ গুলো আমাদের দেশে খুব কম নেওয়া হয়, যে কারণে এদেরকে মনিটরিং করা বা এদেরকে সমাধান দেওয়াটা ইজ ভেরি ডিফিকাল্ট হয়ে যায় সামটাইম। আর্কিটেকচারটা আমাদের ওভাবে তৈরি করি না, আমরা এক একজন এক একভাবে এক একটা প্ল্যাটফর্ম তৈরি করি এবং সেটাকে নিয়ে কাজ করি, যেটা হয়তো অনেক দেশই হয়, বাট আমাদের
কমন ফ্রেমওয়ার্ক বা আর্কিটেকচারাল তৈরি করা, যেটা তারেক ভাইরা কাজ করছেন বিভিন্ন ন্যাশনাল আর্কিটেকচারাল ফ্রেমওয়ার্ক গুলো নিয়ে। তো সেই জায়গাগুলোতেও আমার কাছে মনে হয় যে আমাদের ইম্পোজ করতে হবে অন্যান্য সরকারি সংস্থা, বেসরকারি সংস্থার সাথে সবাই উদাহরণ কমন ডাটা আর্কিটেকচার গুলো ব্যবহার করে বা কমন ইনফরমেশন শেয়ারিং এর ক্ষেত্রে যাতে ওই একই রকম প্যাটার্ন ব্যবহার করে। সো এই বিষয়গুলো নিয়ে আমার মনে হয় যে কাজ করার অনেক জায়গা রয়েছে যেগুলো নিয়ে। আর আরো বড় কথা হচ্ছে যে সাইবার সিকিউরিটি যে একটা বিশাল এরিয়া, এটা রিসার্চেরও আমাদের প্রচুর গ্যাপ রয়েছে। আমাদের দেশে কিন্তু আমরা প্রপারলি কি পরিমাণ আসলে সাইবার সিকিউরিটির পরিমাণে ভোক্তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটার কিন্তু ডেটা অ্যানালাইসিস কিন্তু আমাদের কাছে, ইন ডেপথ অ্যানালাইসিস বা রিসার্চ কিন্তু আমাদের কাছে নেই, যেটা নিয়ে আমরা অ্যাকশন ওরিয়েন্টেড কাজ করতে পারবো। সো আমার মনে হয় ইউনিভার্সিটি গুলোকেও এগিয়ে আসতে হবে এবং অন্যান্য যারা পলিসি মেকার আছেন তাদের মধ্যে অ্যাওয়ারনেস করতে হবে। পাশাপাশি যারা মিডিয়াতে রয়েছেন, মিডিয়াও অনেক সময় ভুল তথ্য বিভিন্ন ভাবে প্রদান করেন, তাদেরও অ্যাওয়ারনেস প্রয়োজন হবে। জি, ধন্যবাদ। আমি মনে হয় অনেকক্ষণ সময় বেশি নিয়ে নিলাম। ধন্যবাদ মিস্টার তমাল আপনাকে। দর্শক, আমি আপনাদেরকে আবার মনে করে দিতে চাই, আপনারা চাইলে কিন্তু আমাদের ইনবক্সে প্রশ্নগুলো লিখে দিতে পারেন। খুব দ্রুতই আমরা কিছু সময়ের মধ্যেই হয়তো আপনাদের প্রশ্নগুলো তুলে ধরবো, আর কয়েক মিনিট পরেই। আর কয়েকজন আমাদেরকে প্রশ্ন করেছেন যে তাদের লাইনে সমস্যা, তারা রেকর্ডিংটি কিভাবে পাবেন। জেনল্যাবের ফেসবুক পেজ থেকে এই প্রোগ্রামটি এই মুহূর্তে লাইভ সম্প্রচার হচ্ছে, আপনি চাইলে সেইটা থেকেও দেখে নিতে পারেন, বা পরবর্তীতে আমাদের প্রোগ্রাম শেষ হলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা হয়তো লাইভে আমাদের কাছে বেশ কিছু আবার সেই কথা কি শোনা যাচ্ছে? দুঃখিত, সম্ভবত ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম। আমার কথা কি শোনা যাচ্ছে? সবাই কি শুনতে পাচ্ছেন? এখন শুনতে পাচ্ছি, কিন্তু নেটওয়ার্ক ডিস্টার্ব করছে মাঝে মাঝে। রাইট। ধ্রুবদা, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। পারফেক্ট। আমার একটা সর্বশেষ প্রশ্ন ছিল আপনার কাছে, সেটা হচ্ছে আমাদের বিভিন্ন সময় কিন্তু আমাদের পুলিশ বা যে কোনো ল এনফোর্সমেন্ট বাহিনীকে কিন্তু অতপ্রতভাবে হয়তো বা সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে তথ্য শেয়ার করে হোক বা পাশাপাশি একসাথে কাজ করে হোক, কাজ করার সুযোগ হয়, বা অনেকে আমাদের অনেক ভলান্টারি প্রতিষ্ঠান আগ্রহীও হয় আসলে কাজ করার জন্য। তো এই ধরনের ডিজিটাল ইস্যুস গুলো যখন কখনো আমরা হয়তো নারীর, যেটা আপনি বলছিলেন যে সেক্সটর্শন হতে পারে, কখনো চাইল্ড ইস্যুস গুলো নিয়ে হয়তো ডিজিটালি অ্যাবিউজ হতে পারে, আবার আমাদের রিসেন্ট টাইমে কিন্তু আমরা কমিউনাল বা রিলিজিয়াস যে হারমোনি, সেটাই ব্যাঘাত ঘটতে দেখছি। তো এই জায়গাগুলোতে আসলে অনেক সময় দেখা যায় যে অনেক ছোট ছোট যুব সংগঠন বা সিভিল সোসাইটি, তারা কিন্তু পুলিশের সাথে একসাথে কাজ করতে চায় বা সাহায্য করতে চায়। তো এই জায়গাগুলো তো খুবই সেন্সিটিভ জায়গা, কিন্তু কিভাবে আসলে এই সেন্সিটিভিটিটা ঠিক রেখেই একেবারে রুরাল অর্গানাইজেশন বা সিভিল অর্গানাইজেশন আপনাদের সাথে ইনভলভ হতে পারে, সুযোগ যদি থাকে, না থাকলেও সেটাও বলবেন। অবশ্যই আমরা সবসময় যে কোনো অপরাধ হোক, সেটা অপরাধ প্রতিরোধ বা প্রতিকার করার জন্য সবসময় পুলিশ বাংলাদেশের সর্বস্তর জনগণের সাহায্য নেয়। যেমন আমি একটা অপরাধী ধরতে গেলে সেই অপরাধীর পরিচয় তো আমি আগে থেকে জানি না, কিন্তু আরেকজন লোক যদি আমাকে তথ্য দিয়ে সাহায্য করে, বা কোনো এক জায়গায় অপরাধ ঘটছে, একজন লোক যদি সেটাকে প্রতিরোধ করে এবং প্রতিরোধের সময় যদি সে পুলিশকেও সেটা তথ্যটা জানায়, তাহলে কিন্তু আমরা সেই কাজটা খুব সহজে করতে পারি। তো অবশ্যই যে কোনো ছোট অর্গানাইজেশন হোক, বড় অর্গানাইজেশন হোক, যদি আমাদের সাথে সাহায্য করতে চায় বা আমাদের যদি কারো সাহায্য লাগে, আমরা প্রতিনিয়ত কিন্তু বা তাদের কাছে সাহায্য চাই।
এই সাহায্যটা এমন ভাবে হতে পারে সে আমাকে ফিজিক্যালি হেল্প করতে পারে, অথবা সে আমাকে তথ্য দিয়ে সাহায্য করতে পারে। যে কোনো ক্রাইম সমাধান করার জন্য তথ্যর আদান প্রদান কিন্তু জরুরি। আর সাইবার ক্রাইম সমাধান করার জন্য সবচেয়ে বেশি যেটা জরুরি, দেশের সকল অর্গানাইজেশন তাদের যদি ডিজিটাল কোনো ডাটা থাকে সেটা তারা যাতে সেভ করে রাখে, এবং যত সময় পারে তত বেশি সময় ধরে সেভ করে রাখে। এর ফলে কি হবে, যদি কোনো অর্থনৈতিক লেনদেন হয়, যদি কোনো টেলিকমিউনিকেশন লেনদেন হয়, বা যদি কোনো ডাটা শেয়ারিং হয়, সেই তথ্যটা যদি আমরা পাই, এরপরে যদি কোনো ভিকটিম থাকে তাহলে তাকে কিন্তু আমরা সেই তথ্য দিয়ে সাপোর্ট করতে পারি। এরপর আরো কিছু হতে পারে যে ইন্টারন্যাশনাল যেসব ইনস্টিটিউট আছে তাদের সাথেও কিন্তু আমরা ডাটা শেয়ারিং করে আমরা অপরাধী সে দেশে থাকুক অথবা বিদেশে থাকুক তার থেকে কিন্তু আমরা সাহায্য পাই। তো দেশের যারা ছোট অর্গানাইজেশন হোক বা বড় অর্গানাইজেশন হোক, তারা আমাকে পুলিশের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সাথে থেকেও কিন্তু আমাদেরকে হেল্প করতে পারে। কিভাবে হেল্প করতে পারে? যেমন তারা কিন্তু ইন্টারনেটের যে নিরাপত্তাটা এবং ইন্টারনেটের যে স্বাধীনতাটা আছে সে বিষয়ে কিন্তু অন্য লোকদেরকে তারা মোটিভেট করতে পারে বা তাদেরকে এনকারেজ করতে পারে। এবং তারা কিন্তু যত ইন্টারনেট ইউজার আছে তাদেরকে কিন্তু ইন্টারনেটে যে সভ্য ব্যবহারটা করতে হবে সেই বিষয়টাও কিন্তু তাদের সাথে তারা শেয়ার করতে পারে। এরপরে আমরা সাইবার সিকিউরিটি নিয়ে পুলিশ যেভাবে কাজ করতে চায় বা কাজ করছে, অন্য কোনো অর্গানাইজেশন কিন্তু সেভাবে কাজ করতে পারে। কিভাবে করবে? বিভিন্ন স্কুল, কলেজ বা ইউনিভার্সিটি, অথবা দেখলাম বিসিসি অথবা ইক্যাপ, তারা যদি কোনো এই সাইবার সিকিউরিটির উপরে জনসাধারণকে অথবা পুলিশকে অথবা অন্য কোনো এজেন্সিকে শিক্ষিত করতে চায় বা ট্রেন আপ করতে চায়, সেটাও কিন্তু তারা করতে পারে। সেটা যেভাবেই হোক, যদি কেউ এই ইন্ডাস্ট্রিতে এক্সপার্ট হতে চায়, যেমন ডিজিটাল বাংলাদেশ হয়ে গেল, কিন্তু আমাদের এখন দেশে কোনো সাইবার সিকিউরিটি দেশের থেকে শিক্ষিত কোনো সাইবার সিকিউরিটি এক্সপার্ট নাই। তো আমি কি চাই, আমি 5 বছরের ভিতরে এমন যদি এক্সপার্ট করতে পারি, প্রতিটি ফিনান্সিয়াল অর্গানাইজেশন হোক বা ই কমার্স অর্গানাইজেশন হোক অথবা গভর্নমেন্ট অর্গানাইজেশন হোক, সেখানে কিন্তু এই সিকিউরিটি এক্সপার্ট গুলো লাগবে, তাদেরকে কিন্তু আমরা প্রডিউস করতে পারি। এরপর আরেকটা বিষয় যেটা আমরা জানি যে আমাদের কিন্তু হিউজ রেমিটেন্স আসছে এই সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে। সো এই সফটওয়্যার ইন্ডাস্ট্রিকে যদি আমরা চাই যে সাইবার সিকিউরিটির আওতায় আনতে, তো সেখানেও কিন্তু আমার এই ম্যান পাওয়ারটা আমরা ইউজ করতে পারি। তো আরেকটা বিষয় আমি বলতে চাই এখানে, যে আমাদের কিছুক্ষণ আগে আহেদ ভাই বললেন যে স্বপ্নের একটা কথা বললেন। স্বপ্নের এই ঘটনাটা যখন ঘটে, সেটা আমাদেরকে ইনফর্ম করার, আমরা 1 সপ্তাহের ভিতরে কিন্তু অপরাধীকে চিহ্নিত করতে পেরেছি এবং গ্রেফতার করতে পেরেছি। তো এরকম যত ইনস্টিটিউশনাল অপরাধগুলো ঘটছে, তারা যখনই পুলিশের সাহায্য চাচ্ছে, পুলিশ কিন্তু তৎপরভাবে সেটা হেল্প করতে পারছে। বর্তমানে বাংলাদেশে যে পরিমাণ, যে লেভেলে ক্রাইমটা হচ্ছে, সেটা হয়তো বা সলভ করা যাচ্ছে আমাদের বর্তমান ক্যাপাসিটিতে, কিন্তু যখন এই ক্রাইমটা আরো বাড়তে থাকবে বা ইন্টারন্যাশনাল লেভেলে যাবে, তখনও কিন্তু আমার শিক্ষিত, সাইবার শিক্ষিত পুলিশ, সাইবার শিক্ষিত মানুষ, এরকম মানুষ দরকার যারা এইসব ক্রাইম গুলোকে সলভ করতে পারবে। আরো কোনো কিছু কি আপনি বলেছিলেন যেটা মিস করে গেছি? আমি আসলে একটু এই চলমান প্রসঙ্গ যেটা আসলে আমাদের আচ্ছা, আপনি আরেকটা বিষয় বললেন, হ্যাঁ হ্যাঁ, যে বর্তমানে বাংলাদেশের ন্যাশনাল লেভেলে সবচেয়ে বেশি বাংলাদেশ মানে দেশটাই ভিকটিম হচ্ছে এই প্রোপাগান্ডার ইস্যুতে। এই যে ফেইথ বেসড যেসব মুভমেন্ট হয় বা প্রোপাগান্ডা চলে, সে কারণে কিন্তু আসলে দেশের জনগণ যখন ভিকটিম হচ্ছে, তখন কিন্তু আসলে দেশটাই ভিকটিম হচ্ছে। তো এই ক্ষেত্রে কিন্তু আমরা অনেকগুলো স্টেপ নিই। যেমন আমরা প্রথমে চেষ্টা করি যে র্যাডিক্যালাইজেশন যেই প্রসেসটা আছে, সেই প্রসেসটার আমরা ডিরাডিক্যালাইজেশন প্রসেস, আমাদের এই কাউন্টার টেররিজম থেকে ডিরাডিক্যালাইজেশনের উপর রেগুলার প্রোগ্রাম হয়, সারা দেশে আমরা প্রোগ্রাম করতে থাকি। আমরা অন্যান্য প্রতিষ্ঠান যারা আছে, যেমন স্কুল আছে, জেলা প্রশাসন আছে বা মাদ্রাসা আছে, তারপরে বিভিন্ন বিজনেস সোসাইটি আছে, তাদের সাথে আমরা তাদের সহযোগিতায় তাদেরকে আমরা বা জেলা প্রতিনিধি যারা আছেন, মানে নির্বাচিত প্রতিনিধি, জনপ্রতিনিধি, তাদের সাথে আমরা পাশাপাশি কাজ করে এই যে ডিরাডিক্যালাইজেশন প্রোগ্রাম আমরা করছি। এর কারণে যে অনলাইনে যেসব ফেইথ বেসড প্রোপাগান্ডা চলে, সেগুলোকে আমরা প্রতিরোধ করার চেষ্টা করি। তারপরে আরেকটা বিষয় আছে, যখন কোনো কিছু মানে প্রতিরোধ করতে না পারি, সেটা আমি প্রতিকারেরও চেষ্টা করি। যেমন যদি কোনো ভিডিও বা কোনো অডিও বা কোনো টেক্সট যদি থাকে যেটা আসলে একটা প্রোপাগান্ডা এবং যেটা কোনো বড় রকমের ফেইথ বেসড প্রবলেম তৈরি করতে পারে, তো সেই প্রোপাগান্ডাকে আমরা ডিটেক্ট করার চেষ্টা করি এবং সেই প্রোপাগান্ডাকে আমরা প্রপার চ্যানেলে আমরা সেটাকে অপসারণ করার চেষ্টা করি। এবং যারা সেই প্রোপাগান্ডাটা ইনিশিয়েট করেছে, আমরা তাদেরকে সবসময় আইনের আওতায় আনার চেষ্টা করি। যেটা আসলে সবসময় আমরা জানতে পারি না যে এই প্রোপাগান্ডাটা
অমুক প্রচার করেছে বলে তাকে আইনের আওতায় আনা হয়েছে, কিন্তু প্রোপাগান্ডাটা যেভাবে ছড়িয়ে পড়ে সেটার ক্ষেত্রে কিন্তু তার বিরুদ্ধে অ্যাকশনটা আসলে সেভাবে ছড়িয়ে পড়ে না। এই কারণে আসলে আমাদের একটু কি হয়, তারপরও আসলে এটা ওভারঅল বিষয়টাই হলো একটা একটা সামাজিক শিক্ষার বিষয়, যে সাইবার শিক্ষার পাশাপাশি আমাদের সোসাইটির শিক্ষাটাও যাতে বৃদ্ধি পায়, যে আমাদের টলারেন্সটা হয়। এবং আরেকটা বিষয় আছে যে কোনো প্রকার সাইবার ক্রাইম হোক বা রেগুলার ক্রাইম হোক বা প্রোপাগান্ডা হোক, অবশ্যই কিন্তু সিটিজেনদেরকে বা নেটিজেনদেরকে বা নাগরিকদেরকে সেটা প্রতিরোধ এবং প্রতিবাদ করতে হবে। পুলিশ বা গভর্নমেন্ট কিন্তু কখনোই কোনো একটা অপরাধ একা একা সেটা থামাতে পারবে না, জনসাধারণের কিন্তু সেটা প্রতিবাদ করতে হবে। যেমন আপনি যেটা বললেন যে এই রিসেন্ট ঘটনায় কিন্তু এটাও দেখবেন যে যারা নেটিজেন্স আছে তারা এটা সবাই এটা ধিক্কার জানাচ্ছে, সবাই প্রতিরোধ করছে। তো আমরা যদি এই জিনিসটা আমরা রিয়েল লাইফে বা রিয়েল ওয়ার্ল্ডে আনতে পারি, তাহলে দেখা যাবে যে আর কিছুদিন পরে এই কাজগুলো ঘটবে না। যখন কেউ একটা প্রোপাগান্ডামূলক পোস্ট দিবে, সেখানে যখন মানুষরা প্রতিবাদ জানাবে বা রিপোর্ট করবে, সেই সোশ্যাল প্ল্যাটফর্ম বা ওয়েবসাইট যাই হোক সেটা কিন্তু ডাউন করে দিবে সেই পোস্টটা। এবং তারা যখন এটা রাইট টাইমে পুলিশের কাছে রিপোর্ট করবে, পুলিশ কিন্তু সাথে সাথে অ্যাকশন, বর্তমানে বাংলাদেশ পুলিশের যে ক্যাপাসিটি আছে তারা কিন্তু 2 থেকে 5 মিনিটের ভিতরে যে কোনো জায়গায় রেসপন্স করতে পারে, তো সেই অ্যাকশনটা নিতে পারবে। তো আসলে আমাদের ওভারঅল এডুকেশনটা কিন্তু বৃদ্ধি করতে হবে এবং আমাদের এই প্রতিবাদ বা প্রতিরোধও কিন্তু এক্ষেত্রে বৃদ্ধি করতে হবে। ধন্যবাদ মিস্টার ধ্রুব জ্যোতির্ময়। আমি আমি একটা জিনিস অ্যাড করতে চাই। আমাদের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এবং সিআরপিসি অনুযায়ী এই সাইবার ক্রাইমের ফার্স্ট রেসপন্ডার হলো বাংলাদেশ পুলিশ। আমরা দেখেছি যে অনেকে কিন্তু ভুল করে কিছু বিশেষজ্ঞদেরকে ওই সাইবার ক্রাইম যেখানে হয়েছে ওই সিন এবং এলিমেন্টস গুলাকে টাচ করতে দিয়ে দেন। এটা কিন্তু ঠিক না। এতে কিন্তু প্রকৃত মানে কালপ্রিটকে ধরাটা খুব কষ্টদায়ক হয়ে যায়। তো আপনারা এটাও খেয়াল রাখেন যে যদি কোনো প্রকার সাইবার ক্রাইমে আক্রান্ত হন, আপনার ফার্স্ট পুলিশের কাছেই যেতে হবে এবং ফার্স্ট রেসপন্ডারও হলো আইন অনুযায়ী পুলিশ। অন্য কোনো ব্যক্তি, সংস্থা বা কেউই কিন্তু ফার্স্ট রেসপন্ডার না। এবং ওই আলামতগুলোকে যদি উনি ধরেন এবং যদি নষ্ট করে দেন, এটার জন্য কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন। এটাকে কিন্তু মনে রাখেন। জি, ধন্যবাদ। আমি তারেক স্যারের সাথে সম্পূর্ণ একমত। যদি আপনার কাছে মনে হয় যে আপনি কোনো ভিকটিম হয়েছেন, ন্যাশনাল লেভেল হোক বা প্রাতিষ্ঠানিক ভাবে হোক, অথবা আপনি ব্যক্তিগতভাবে যদি ভিকটিম হন, তাহলে অবশ্যই পুলিশের সহায়তা নেবেন। পুলিশের যদি ক্যাপাসিটির কোনো প্রবলেম হয় বা যাই হোক, পুলিশ কিন্তু যে কারো সহায়তা নিতে পারে। আইনের এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট অনুযায়ী হোক বা পেনাল কোড অনুযায়ী হোক, পুলিশ যে কারো সহায়তা নিয়ে সেটা সমাধান করতে পারবে। তাহলে কিন্তু এভিডেন্সটা কন্টামিনেটেড হবে না। যেমন আমাদের অনেক অপরাধ ডিটেকশনের জন্য আমরা ফরেন এক্সপার্ট, ফরেন এজেন্সি থেকে তথ্য নেই, আমরা বিসিসির কাছ থেকে তথ্য নেই বা অনেক ন্যাশনাল এজেন্সির কাছ থেকে তথ্য নেই। সো আপনাদের কিন্তু এই স্যার যে কথাটা বলেন সেটা কিন্তু আপনাদের সবারই এটা ফলো করতে হবে। জি, ধন্যবাদ। ধন্যবাদ সবাইকেই। আমি খুব অল্প সময়, আমাদের প্রোগ্রামের আসলে হাতে একদম অ্যারাউন্ড 12 থেকে 14 মিনিট হাতে আছে। আমি 3টি বা 4টি প্রশ্ন আমাদের দর্শক যারা করেছেন জুম চ্যাটিং প্ল্যাটফর্মে, সেখান থেকে তুলে ধরছি। একটি প্রশ্ন এসেছে আমাদের ই কমার্স সেক্টরটি নিয়ে, যে আমাদের ই কমার্সে যে ক্যাম্পেইন গুলো পরিচালিত হয়, এই ক্যাম্পেইন গুলো আসলে কতটুকু বাস্তবসম্মত বা এগুলো অবাস্তব কিনা, এগুলো ইকোসিস্টেমকে দূষিত করছে কিনা, এবং এগুলো আসলে দেখার দায়িত্ব কার, কন্ট্রোল করার দায়িত্ব কার। মুশফিকুর মারুফ এই প্রশ্নটি করেছেন। আমার মনে হয় সঙ্গত কারণেই উত্তরটির জন্য আমি প্রথমে তমাল ভাইয়ের কাছে যাব, পরবর্তীতে যদি তারিক স্যার বা জ্যোতির্ময়দা কিছু অ্যাড করেন। জি, ধন্যবাদ আপনাকে। একদমই সমসাময়িক কালের যে ঘটনাগুলো ঘটছে সেটা নিয়ে কোশ্চেনটি করা। সত্যিকার অর্থে ই কমার্স কোম্পানিগুলো, বেশ কিছু ই কমার্স কোম্পানি তারা বিভিন্ন ধরনের নতুন বিজনেস মডেল ইন্ট্রোডিউস করার চেষ্টা করেছিলেন ডিপ ডিসকাউন্টের মাধ্যমে। দ্যাট মিনস কাস্টমারদেরকে টাকা নিয়ে সেই টাকার উপর বেস করে তারা অন্যদেরকে ডিসকাউন্ট দেওয়ার যে মডেলটি করছিলেন এবং ডিপ ডিসকাউন্ট দিচ্ছিলেন, সেটি আসলে কোনোভাবেই কোনো রাইট বিজনেস পদ্ধতি না বা মডেল না। তো সেটা আমরা অনেক আগে থেকেই এনভিশন করেছিলাম এবং সেই অনুযায়ী তাদেরকে অবহিত করা এবং সরকারের বিভিন্ন মহলকে জানানো, এই কাজটি ই কমার্স অ্যাসোসিয়েশন থেকে আমরা করেছিলাম। পাশাপাশি এইটাকে ঠেকানোর জন্য যে এই ধরনের
পলিসি নেওয়া দরকার, যেমন এস্ক্রো সার্ভিস ইন্ট্রোডিউস করা। সেটা নিয়েও আমরা গত 2018 সালে ডিজিটাল কমার্স পলিসিতে বলা হয়েছে। 2000 এসওপির মধ্যে আপনারা জানেন যে 4 জুলাই একটা বাণিজ্য মন্ত্রণালয় থেকে একটা এসওপি নির্দেশিকা প্রকাশ করা হয়েছে যে ই কমার্স কোম্পানিগুলো কিভাবে পরিচালিত হবে। সেই এসওপির মধ্যে কিন্তু ক্লিয়ারলি বলা আছে যে কি পরিমাণ অ্যাডভান্স নিতে পারবেন, কত পার্সেন্ট অ্যাডভান্স নেওয়া সম্ভব এবং কত দিনের মধ্যে ডেলিভারি করতে হবে। এই নির্দেশিকাগুলো আগে ছিল না। এটা 4 জুলাই এটা প্রকাশিত হওয়ার পর থেকে যে কোম্পানিগুলো ব্যবসা বাণিজ্য এই মডেলে করছিলেন বা ডিপ ডিসকাউন্ট দিয়ে ব্যবসা বাণিজ্য করছিলেন, ডিসকাউন্টটা সমস্যা না, সে যদি নিজের টাকা দিয়ে দেয় ফর দ্য টাইম বিং এর জন্য যদি দেয় সেটা দিতে পারে। বিভিন্ন ই কমার্স কোম্পানি সেটা অবশ্যই করতে পারে, বাট ফর দ্য টাইম বিং। আবার এটাও খেয়াল রাখতে হবে কম্পিটিশন কমিশনের কিছু রুলস এন্ড রেগুলেশন রয়েছে যেটা কম্পিটিশন অ্যাক্টের মধ্যে পড়ে। আপনি চাইলেই মার্কেটকে মনোপলিস্টিক করতে পারবেন না এবং আনইভেন কম্পিটিশন তৈরি করতে পারবেন না, সেই ধরনের রুলস এন্ড রেগুলেশন রয়েছে। মূলত ভোক্তা অধিকারীর দায়িত্ব এই ধরনের কোনো বিষয় হলে সেটা ভোক্তা অধিকার দেখবে, এবং পাশাপাশি বাংলাদেশ ব্যাংকও এটা মনিটরিং করতে পারে। তার ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট রয়েছে এবং পেমেন্ট গেটওয়ে রিলেটেড যে ইস্যুগুলো এখন আপনারা দেখতে পাচ্ছেন সেগুলো বাংলাদেশ ব্যাংকের এখতিয়ারের মধ্যে পড়ে। বাংলাদেশ ব্যাংক এটা মনিটরিং করে দেখতে পারবে যে কি পরিমাণ ট্রানজাকশন হয়েছে, কোনো সাসপিশিয়াস ট্রানজাকশন হচ্ছে কিনা, বা যে অ্যাকাউন্টে যার যতটুকু ট্রানজাকশন হওয়ার কথা তার থেকে বেশি পরিমাণ হচ্ছে কিনা, ব্যাংকও সেই জিনিসগুলো দেখতে পারবে। অথবা যেই পেমেন্ট গেটওয়ে গুলোর মাধ্যমে ট্রানজাকশন গুলো হচ্ছে সেই পেমেন্ট গেটওয়ে গুলো বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিয়ে ট্রানজাকশন গুলা করছে কিনা। ই কমার্স কোম্পানিগুলো বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট গেটওয়ে, যারা অথরাইজ পেমেন্ট গেটওয়ে আছে তার মাধ্যমে ট্রানজাকশন করছে কিনা, এই জিনিসগুলো দেখার দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের। এবং এই সকল কিছু সমন্বয় করার জন্য বলা হয়েছিল ডিজিটাল কমার্স, যে আমরা যে 2018 সালে যে নীতিমালাটা প্রকাশিত হয় সেই নীতিমালাতে বলা আছে যে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে একটি সেল গঠন করা হবে, ডিজিটাল কমার্স সেল গঠন করা হবে, যেই সেলে কাজগুলো হবে সকলকে সমন্বয় করে একটি কমিটি গঠন করার। এটা একটা সেল গঠন করা হয়েছে, এখন এটা নিয়ে কাজ হচ্ছে। আশা করছি যে পরবর্তীতে যেই গ্যাপ গুলো রয়েছে সেগুলোকে মিটিগেট করা সম্ভব হবে। বাট অনেক অংশেই গত 4 জুলাইয়ের পর থেকে যেই ই কমার্স কোম্পানিগুলো যে ট্রানজাকশন গুলো করছে বা হচ্ছে, আমরা দেখেছি যে এটা সিগনিফিকেন্ট ভাবে কমে এসছে। আমরা যেই আগে যে পদ্ধতি দ্যাট মিনস ডিপ ডিসকাউন্ট দিয়ে মানুষের কাছে টাকা নিয়ে আরেকজনকে ডিসকাউন্ট দেওয়া, এই পদ্ধতিটা অনেক অংশে বন্ধ করা গেছে। কিন্তু এখন এগুলোকে মনিটরিং এর মধ্যে রাখতে হবে। দ্যাট ইজ দ্য থিং, মনিটরিং এর ভিতরে নিয়ে আসতে হবে। এবং এই মনিটরিং গুলো করার জন্য হয়তো আমাদের যারা আইন শৃঙ্খলা বাহিনীর ইয়েরা রয়েছেন তারাও তাদের টেকনোলজিক্যাল ইন্টেলিজেন্স ব্যবহার করে এই জিনিসগুলোকে মনিটরিং করতে পারবেন। পাশাপাশি ভোক্তা আমরা আরেকটা কাজ করছি, সেটি হচ্ছে একটা সেন্ট্রাল ন্যাশনাল সেন্ট্রাল কমপ্লেইন্ট ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করছি। A2I এবং ইক্যাব আমরা যৌথভাবে করছি এবং আমরা আশা করছি বাণিজ্য মন্ত্রণালয় এবং ভোক্তা অধিকার এবং সবাইকে নিয়ে এইটা এই সেন্ট্রাল মনিটরিং সিস্টেমটা তারা ব্যবহার করবেন। ধন্যবাদ। জি, ধন্যবাদ মিস্টার তমাল আপনাকে। মিস্টার ইশতিয়াক কবির, আপনি হ্যান্ড রেইজ করেছেন সম্ভবত প্রশ্ন বা কমেন্ট করার জন্য, বাট আমরা যেটা বলছিলাম, যেটা আমাদের এম্বাসির একটা হাউসকিপিং রুল, যে আপনার প্রশ্ন বা কমেন্ট থাকলে দয়া করে লিখে আমাদেরকে জানাবেন, এটা আমরা তুলে ধরবো। অনুগ্রহপূর্বক লিখে আমাদেরকে জানান। আমরা মাঝখানে বেশ কিছু মতামত পেয়েছি, প্রশ্নও পেয়েছি। একজনের মতামত ছিল তিনি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বা ওভারঅল যে চলমান প্রক্রিয়ায় যেভাবে আমাদের যে জায়গাগুলো ডিজিটালি যে অপরাধগুলো হচ্ছে, এটাতে আসলে মানুষ এত দ্রুত এই চেঞ্জ গুলো আসছে ডিজিটালি, মানুষ এখনো পর্যন্ত নিজেই জানে না যে এই অপরাধগুলো যে হচ্ছে, চোখে দেখে তো বোঝা যাচ্ছে না সবকিছু। তো মানুষকে আসলে এই বিষয়টাতে এডুকেটেড করাটাও জরুরি, সেই বিষয়টা একজন বলেছেন। একটি প্রশ্ন এসেছে যে আমাদের কি তাহলে সাইবার সিকিউরিটি থেকে রক্ষা পাওয়ার জন্য ইন্স্যুরেন্স অ্যাভেইল করাটা উচিত হবে কিনা, অর্থাৎ কিনা আমরা যেমন একটি গাড়ির বা আমাদের যে কোনো গয়নার ইন্স্যুরেন্স করি, সেরকম আমাদের সাইবার বা ডিজিটাল যে স্পেস বা ডিজিটাল যে প্রোডাক্ট, এটার জন্য আমরা ইন্স্যুরেন্সের দ্বারস্থ হব কিনা, বা হলেও সেই ধরনের ব্যবস্থা বাংলাদেশ আদৌ আছে কিনা, থাকলে সেটা কতটুকু নির্ভরযোগ্য। আমার মনে হয় যদি তারিক স্যার এই বিষয়টা আমাদেরকে একটু ক্লিয়ার করার চেষ্টা করেন। স্যার, প্রশ্নটি শুনতে পেয়েছেন? জি, আমি শুনতে পেয়েছি। বাংলাদেশে এরকম ইন্স্যুরেন্স আছে বলে আমার জানা নাই। এমনকি ওই ডেটা সেন্টারের মানে আগুন বা ইসের জন্য যে ইন্স্যুরেন্স করার আমরা চেষ্টা করেছিলাম, ওই ইন্স্যুরেন্সও নাই। আমরা
অথরিটিকে লিখেছি যে এই ইন্স্যুরেন্সের ব্যবস্থা করে দেওয়া। আর মানে এই আপনার কত টাকার ইন্স্যুরেন্স করবেন, এটার প্রিমিয়াম কত হবে, আসলে এটা খাজনাতে বাজনা বেশি হয়ে যাবে। পৃথিবীতে কোথাও এরকম ইন্স্যুরেন্স আছে কিনা আমার জানা নাই। এগুলি বড় বড় সংস্থা বা ব্যাংক এগুলি হয়তো ইন্স্যুরেন্স করতে পারে, আদারওয়াইজ আমার জানা নাই এরকম কোনো ইন্স্যুরেন্স আছে। ধন্যবাদ স্যার। আরেকটি প্রশ্ন এসেছে, এটা ডিরেক্টলি সম্ভবত জনাব ধ্রুব জ্যোতির্ময় আপনার কাছেই যাচ্ছে। একজন দর্শক বলেছেন যে বাংলাদেশে প্রচুর ফেসবুক ফেক আইডি রয়েছে এবং এই ফেক আইডি গুলো, আমি দুজন দর্শক এই প্রশ্নটি করেছেন দুই ভাবে, আমি যদি একটু মার্চ করার চেষ্টা করি। একজন বলেছেন যে প্রচুর ফেক আইডি আছে এবং তারা তো অবশ্যই বিভিন্ন অ্যাক্টিভিটি করে বেড়ান যা নাকি আমাদের জন্য ক্ষতিকর। আরেকজন প্রশ্ন তুলেছেন যে মাঝে মধ্যে এই ফেক আইডি গুলো বা ইভেন রিয়েল আইডি থেকেও যে হ্যারাসমেন্টের শিকার হয়, অনেকের ক্ষেত্রে এই হ্যারাসমেন্টটা এতটাই মেন্টাল হেলথের জন্য চরম অবস্থায় চলে যায় যে কেউ কেউ হয়তো আত্মহত্যার পথও বেছে নেয়। তো এই যে জায়গাগুলো অত্যন্ত ক্রিটিক্যাল জায়গা, এই বিষয়গুলোতে আসলে পুলিশের ভূমিকা আরো কিভাবে বেগবান করা যায় বা আমাদের করণীয় কি আছে, এটা কিন্তু একটি বাস্তবতা যেটা আমরা দেখি আসলে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায়। এই জায়গাগুলো কিভাবে অ্যাড্রেস করা যায়? ধন্যবাদ যে প্রশ্নটি করেছে। আসলে এই হ্যারাসমেন্ট রিলেটেড অভিযোগই সবচেয়ে বেশি আমরা পাই এবং এজন্য কিন্তু আমি আমার কথার মধ্যে কিন্তু বারবার করে বলছিলাম যে এডুকেশন, যে এটিকেট এন্ড এডুকেশন দরকার। কিভাবে আমরা সোশ্যাল মিডিয়ায় আচরণ করব সেটা আমাদের জানা দরকার। আমরা যে কোনো জায়গায় যদি কোনো পোস্ট দেখি, ধরলাম প্রথম আলোতে একটা যে কোনো সাধারণ একটি পোস্ট দিয়েছে, সেখানে কিন্তু অনেকেই কুরুচিপূর্ণ কমেন্ট বা আরেক সাইবার বুলিং বা হ্যারাস করতে থাকে। তো এটা কিন্তু টোটালি একটা এডুকেশন বা শিক্ষার দরকার। আমি আপনার সাথে সামনাসামনি দেখা হলে আমি যেরকম আচরণ করব, দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে আমি খুব লাগামহীন আচরণ করছি, এটা কিন্তু একটা শিক্ষার ব্যাপার। এখন এইরকম যদি কেউ হ্যারাসমেন্টের শিকার হয় অথবা কনসিস্টেন্টলি কেউ হ্যারাসমেন্টের শিকার হয়, তাহলে সে অবশ্যই পুলিশের সাহায্য পাবে। এবং ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট যেটা করা হয়েছে নতুন 2018 সালে, সেখানে কিন্তু হ্যারাসমেন্ট বা সাইবার বুলিং এর ক্ষেত্রে স্পষ্ট ধারা দেওয়া আছে এবং এটার শাস্তি যথেষ্ট পরিমাণ শাস্তি দেওয়া আছে। সো আপনারা যখন কেউ ব্যক্তিগতভাবে বা প্রাতিষ্ঠানিকভাবে হ্যারাসমেন্টের শিকার হচ্ছেন বা কোনো গ্রুপ আপনাকে হ্যারাস করছে, আপনি অবশ্যই পুলিশের কাছে রিপোর্ট করবেন। যত বেশি মানুষ তার ভিকটিমের তথ্য, ভিকটিম হওয়ার তথ্য পুলিশের কাছে রিপোর্ট করবে, পুলিশের কাছে কিন্তু তত বেশি ইনফরমেশন আসবে এবং পুলিশেরও কিন্তু তখন সেই বিষয়টাতে বা হ্যারাসমেন্ট বা সাইবার বুলিং এর উপর বেশি জোর দিতে হবে। যখন আমার কাছে ইনসিডেন্ট বেশি ঘটবে, যে সাইবার ক্রাইম বেশি ঘটছে, আমিও কিন্তু বেশি পরিমাণ পুলিশ, বেশি পরিমাণ ট্রেনিং, বেশি পরিমাণ অর্থ, বেশি পরিমাণ লজিস্টিক এই সাইবার ক্রাইম প্রতিরোধ এবং প্রতিকার করার পিছনে আমি ব্যবহার করব, বা আমি বাংলাদেশ সরকারকে বলবো যে এই স্টেপ নাও, আমাকে এই পরিমাণে সক্ষম করে দাও। সো যখনই কেউ আপনারা হ্যারাসমেন্টের শিকার হবেন, আপনার নির্দ্বিধায় পুলিশের সাহায্য নেবেন। যদি লোকাল পুলিশ হেল্প না করতে পারে, জেলা পর্যায়ে সাহায্য নেবেন বা সিআইডি সাহায্য নেবেন। আর ঢাকা মেট্রোপলিটন এরিয়া যদি আপনি থাকেন, তাহলে আমাদের সাহায্য নিতে পারেন। এবং আরেকটা যেটা বিষয় আমি বলছি, এবং এটা প্রতিবাদও করতে হবে। আপনাকে কেউ হ্যারাস করলে আপনি ঘরে লুকিয়ে থাকলে হবে না, আপনি পুলিশের কাছে এসে প্রতিবাদ করবেন। আপনি প্ল্যাটফর্মে প্রতিবাদ করতে পারেন, আপনার বন্ধুদেরকে দিয়ে প্রতিবাদ করতে পারেন। তাহলে কিন্তু দেখবেন যে আসলে যে হ্যারাস করছে, যারা আপনাকে গ্রুপ বেঁধে বা এরকম কাজটা করছে, তারা কিন্তু এটা করবে না। আর এর আগে একটা প্রশ্ন হলো, সেই প্রশ্নে আমি কিন্তু একটু উত্তর দিতে চাই যে কোনো ইন্স্যুরেন্স আছে কিনা। আসলে কোনো ক্রাইম ঘটলে সেটা যদি ইন্স্যুরেন্স নাও থাকে, সেই ক্রাইমের বিচারটা দেওয়ার কিন্তু দায়িত্ব সরকারের। এটা কিন্তু আপনার জন্মগতভাবে আপনি একটা ইনসিওর্ড হয়ে এসেছেন। আপনি যদি কোনো ক্রাইমের শিকার হন, আপনি কিন্তু সেটার বিচার চাইতে পারবেন। এবং আপনি এ থেকে যদি প্রমাণিত হয় যে আপনি সাইবার ভিকটিম হয়েছেন, আপনার এই পরিমাণ ফিনান্সিয়াল লস হয়েছে, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের কিন্তু 37 সেকশনে ক্ষতিপূরণ দেওয়ার একটা আদেশের একটা ধারা আছে, যেখানে যে প্রতিষ্ঠান আপনাকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করবে বা জালিয়াতি করে আপনাকে ক্ষতিগ্রস্ত করবে, সেই প্রতিষ্ঠান কিন্তু আপনাকে সেই পরিমাণ অর্থ আপনাকে প্রদান করতে বাধ্য থাকবে। এই সেকশনটা অনেকেই জানেন না, আপনারা যদি এটা জানেন তাহলে আপনারা এটা অ্যাপ্লাই করতে পারবেন। রাতুল দা। ধন্যবাদ মিস্টার ধ্রুব। আমি আসলে আমাদের যে অন্য দুই বক্তা আছেন তাদের দুটো ক্লোজিং রিমার্কস নিব, তবে আরো দুটো প্রশ্ন একদম ডিরেক্টলি আমাদের সর্বশেষ বক্তা ছিলেন ধ্রুব জ্যোতির্ময়, ওনার কাছেই এসেছে অনেকখানি, একদম নাম মেনশন করে লিখেছেন একজন। তো আমি দুটো প্রশ্ন আবারও মার্চ করে দিচ্ছি। একজনের বক্তব্য ছিল এরকম যে এটা, এবং খুবই বাস্তবসম্মত, যে বাংলাদেশে আমরা যারা উইন্ডোজ
পিসি ইউজ করি সম্ভবত একটা বিশাল অংশ হচ্ছে আসলে আমরা মানে অরিজিনাল সফটওয়্যারটা পারচেজ করি না, তার ফলে কিন্তু শুরু থেকে এটার সিকিউরিটি একটু দুর্বলতা থাকেই। তো এটা নিয়ে আসলে কি করা যায়, বা অ্যান্ড্রয়েড ফোনের কথাও এসেছে, সেটা একটা। আর আরেকজন আমাদেরকে সর্বশেষ প্রশ্ন করেছিলেন যে কোনো আপনি আপনার কাজের অভিজ্ঞতা থেকে কোনো নেটওয়ার্ক সিকিউরিটি সিস্টেম বা ইনফরমেশন সিকিউরিটি সিস্টেম কি সাজেস্ট করবেন কিনা, যেটা আসলে সাধারণ নেটিজেন্স যারা আমরা আছি, যেটা আমরা পারচেজ করতে পারি এবং ইউজ করতে পারি। এটা ছিল সম্পূর্ণ প্রশ্ন। প্রশ্নের পাশাপাশি কোনো ক্লোজিং রিমার্ক থাকলে দিয়ে আপনি বলতে পারেন। ধ্রুবদা শুনতে পাচ্ছেন কি? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমি আসলে মিউট করে কথা স্টার্ট করে দিয়েছিলাম। আসলে উইন্ডোজ সিকিউরিটি, আমরা যে নকল উইন্ডোজ ইউজ করি বা পাইরেটেড উইন্ডোজ ইউজ করি, এটা কিন্তু যার যার ব্যক্তিগত অক্ষমতায় আমি ধরে নিব। কারণ আপনি যদি উইন্ডোজের একটা ভার্সনের দাম $100 বা $10 বা $20 যাই হোক, আপনি যদি সেটা পারচেস না করে তার সার্ভিসটা নেন, তাহলে কিন্তু আপনি আর সিকিউরিটিটা ক্লেম করতে পারবেন না। সো আপনার প্রথমেই যেটা করতে হবে, আপনার অরিজিনাল উইন্ডোজটা ব্যবহার করার চেষ্টা করতে হবে। আর আপনার যদি লাইসেন্সটা নাও থাকে, আপনি দয়া করে পাইরেটেড উইন্ডোজ ব্যবহার করবেন না। আপনি উইন্ডোজের ফ্রি ভার্সন আছে, আপনি সেটাকে ওই এক্সটেনশন দিয়ে ইউজ করতে পারেন। তাহলে আপনার সিকিউরিটিটা পাবেন না, কিন্তু যখন আপনি পাইরেটেড কোন উইন্ডোজ বা সফটওয়্যার ইউজ করবেন, তখন যেই কোম্পানি বা যেই অর্গানাইজেশন সেটা পাইরেট করেছে, তারা কিন্তু ওই উইন্ডোজের ভিতরে কোনো বাগ বা অন্য কিছু দিয়ে দিতে পারে, যেটা থেকে বা কোনো ম্যালওয়্যার দিতে পারে, যে ম্যালওয়্যারটা কিন্তু আপনার ডাটাটা চুরি করে কন্টিনিউয়াসলি তাদের সার্ভারে বা তাদের কাছে পাঠাচ্ছে। সো আপনার যদি আপনি মানে লিমিটেড ইউজারও হন, আপনি ফ্রি ভার্সন অথবা আপনি স্ট্যান্ডার্ড বা স্টুডেন্ট ইউজ করলে একটা জিনিস আপনি বেনিফিটেড হবেন, যে উইন্ডোজের ভিতরে যে ডিফেন্ডারটা থাকে সেটা কিন্তু অনেক কার্যকরী। আপনার অন্য কোনো অ্যান্টিভাইরাসের দরকার পড়বে না, আপনি সেটাই ইউজ করতে পারবেন। সো এটা আসলেই সিকিউরিটির অবশ্যই আপনাকে একটা কষ্ট দিতেই হবে নিরাপত্তার জন্য। একটা যেমন আপনি বাসায় তালা লাগান, আপনি সুন্দর করে বড় দরজা বানিয়েছেন, নিচে গেটে দরজা দিয়েছেন, দেশে পুলিশ থাকার পরেও কিন্তু আপনি বাসায় দরজা ইউজ করেন, তালা ইউজ করেন। তো তেমনি আপনার উইন্ডোজটাকেও নিরাপদ রাখার জন্য কিন্তু অরিজিনাল উইন্ডোজ ইউজ করতে হবে। বা যদি আপনি উইন্ডোজ না ইউজ করতে পারেন, আপনি ফ্রি ইউজ করতে চাইলে লিনাক্স ইউজ করতে পারেন, বা অন্য কোনো প্রোডাক্ট ইউজ করতে পারেন যেটা লাইসেন্সিং নাই। তো এরপরে আরেকটা জিনিস বলেছেন যে নেটওয়ার্ক সিস্টেম। আসলে নেটওয়ার্ক সিস্টেম কে আপনি যদি সিকিউর করতে চান, আপনার অবশ্যই ফায়ারওয়াল বসাতে হবে। ফায়ারওয়াল বসানোর কোনো বিকল্প নেই, এবং আপনার সকল সফটওয়্যার গুলো অরিজিনাল থাকতে হবে। এখন ফায়ারওয়ালের ক্ষেত্রে আমরা যেটা ইউজ করি, বা আমি যেই ফায়ারওয়ালটা আপনাকে সাজেস্ট করবো, এটা আসলে ওপেন ফোরাম এইভাবে বলা উচিত না, এটা একটা অ্যাডভার্টাইজিং হয়ে যাবে। তো আপনি অনলাইন গুগলে সার্চ করে দেখতে পারেন যে আসলে আপনার ক্যাপাসিটি কতটুকু, আপনার অর্গানাইজেশন কত বড়, সেটার উপর নির্ভর করে আপনি ফায়ারওয়ালটা চুজ করতে পারেন। এর বাংলাদেশে এরকম অনেক অরিজিনাল ভেন্ডররা আছে যারা সরাসরি ফায়ারওয়াল প্রোভাইড করে। আরেকটা বিষয় আমি মিস করেছি, সেটা হলো কি অ্যান্ড্রয়েড ফোন অথবা অন্য কোনো যে কোনো ফোনের ক্ষেত্রে আপনি যদি লেটেস্ট সফটওয়্যার সবসময় ইউজ করতে পারেন, তাহলে কিন্তু আপনার কখনোই কোনো সিকিউরিটির প্রবলেম হবে না, এটা আপনি নিশ্চিত থাকতে পারেন। যদি আপনি অনেক 5 বছর আগের অপারেটিং সিস্টেমের ফোন ইউজ করেন, তাহলে কিন্তু সেই অপারেটিং সিস্টেমের তুলনায় ক্রিমিনালদের ক্যাপাসিটি কিন্তু অনেক বৃদ্ধি পেয়েছে। তো সে আপনার পুরনো ফোনকে অ্যাটাক করতে পারবে, কিন্তু নতুন ওএস যদি থাকে, বা আপনি ফোনের ভিতরে যদি কোনো অ্যান্টিভাইরাস ইউজ করেন, তাহলে মোটামুটি যারা আমার মতো সাধারণ ইউজাররা আছে তাদের কিন্তু কোনো সমস্যা হবে না। ধন্যবাদ। ধন্যবাদ জনাব ধ্রুব জ্যোতির্ময় গোপ, আপনার কর্মব্যস্ত সময় থেকে আমাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আমরা একেবারে সময়ের শেষ প্রান্তে ছোট্ট একটু রিমার্কস আমরা নিতে চাই। আমরা তারিক স্যারের কাছে সর্বশেষে আসবো। স্যার আমাদেরকে সম্পূর্ণ প্রোগ্রামটার সামারি বা নিজের শেষ বক্তব্যটুকু দিবেন। তার আগে আমরা যদি মিস্টার তমালের কাছে একটু যাই, আপনার এনি রিমার্কস অর এনি সাজেশনস যদি আপনি জানান আমাদের। একটু আনমিউট করে নিতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ইউএস এম্বাসিকে চমৎকার এই প্রোগ্রামটি আয়োজন করার জন্য, এবং আমি মনে করি এই ধরনের প্রোগ্রাম রেগুলার হওয়া উচিত। এবং এই ব্যাপারে যদি আমাদের ই কমার্স অ্যাসোসিয়েশনের বিভিন্ন রকম ট্রেনিং বা ক্যাপাসিটি ডেভেলপমেন্ট বা অ্যাওয়ারনেস এর কোনো সহযোগিতা করার কোনো উই আর রেডি টু অ্যাসিস্ট। আমরা জয়েন্টলিও বেশ কিছু ক্যাম্পেইন বা প্রোগ্রাম ডিজাইন করতে পারি একত্রে ভাবে, যদি সম্ভব হয়, যেহেতু আমরা মাস মিডিয়াদেরকে নিয়ে
সিটিজেন ওরিয়েন্টেড সারা দেশব্যাপী কাজ করছি। তো আমার মনে হয় যত বেশি অ্যাওয়ারনেস হবে, যত বেশি এগুলো নিয়ে আলাপ আলোচনা হবে, তত বেশি মানুষজন উপকৃত হবে। সো তো আবার ধন্যবাদ সবাইকে আমাকে ইনভাইট করার জন্য। ধন্যবাদ মিস্টার তমাল, আপনার সময় আমাদেরকে দেওয়ার জন্য। আমি এবার দয়া করে আমাদের সর্বশেষ বক্তা মিস্টার তারিক এম বরকতুল্লাহ স্যার, আপনার কাছে আসছি। আপনি আমাদের ক্লোজিং রিমার্কস দিবেন এবং পুরো প্রোগ্রামকে আপনি অবজার্ভ করলেন। যদি এরপরে আমাদেরকে কোনো সাজেশনস বা ইনপুটস আপনার দেওয়ার থাকে, আপনি কাইন্ডলি এখন আমাদেরকে জানান। ধন্যবাদ। প্রথম জিনিসটা হলো যে আপনার সাইবার সিকিউরিটির বিষয়টার জন্য আপনাকে সচেতন হতে হবে, এবং আপনি সচেতন হলেই হবে না, আপনার পাশের জনকেও আপনি সচেতন করবেন। এভাবেই জাতীয় পর্যায়ে সচেতনতা তৈরি হবে। আর একটা জিনিস মনে রাখবেন, একটা চেইনের যে কোনো একটা রিং যদি দুর্বল থাকে, পুরা চেইনটাই ভেঙে যায়। সুতরাং আমরা জাতিগতভাবে প্রত্যেকেই এই একটা চেনের অংশ। সুতরাং আমরা প্রত্যেককে মানে সাহায্য করব এবং প্রত্যেককে এই সচেতনতাটা বৃদ্ধির জন্য কাজ করব। আর আমাদের cert.gov.bd তে রেগুলার আমরা প্রকাশ করি ভালনারেবিলিটিস গুলি এবং বিভিন্ন নিউজ আইটেমগুলি। আপনারা ওখান থেকে রেগুলার আপনারা আপনাদের অ্যাডভান্স ওয়ার্নিং বা থ্রেট অ্যানালাইসিস গুলা পেয়ে যাবেন। আর এরকম প্রোগ্রাম যেটা এই প্রথমবার আমি এটাতে পার্টিসিপেট করেছি। আপনারা জানেন যে অক্টোবর মাসটা হলো সাইবার সিকিউরিটি মান্থ, এবং এটা প্রথমে ইউএসএ তে শুরু হয়েছিল এবং পরবর্তীতে বিভিন্ন দেশে হচ্ছে, আমাদের দেশেও হচ্ছে। এবং আমরা প্রথম ওয়ার্কশপটা মানে সেমিনার করেছিলাম 1 অক্টোবর মাননীয় প্রতিমন্ত্রীর উপস্থিতিতে। তো আমরা 31 অক্টোবর ক্লোজিংটা করছি এবং এর মধ্যে 23 অক্টোবর ফাইন্যান্সিয়াল সেক্টরের সমস্ত ইনস্টিটিউশনদেরকে নিয়ে আমরা সাইবার ড্রিল করছি, তাদের সক্ষমতা এবং রেজিলিয়েন্স বাড়ানোর জন্য। তো আমরা সাইবার সিকিউরিটিতে রেজিলিয়েন্ট জাতি হিসাবে যাতে গড়ে উঠতে পারি, সেজন্য আমরা সবাই মানে একই গোত্রের, পরস্পরকে সাহায্য করব। এবং এরকম অনুষ্ঠান অক্টোবরেই হতে হবে তা না, এই বিভিন্ন সময়ে হবে এবং আমরা পার্টিসিপেট করব। থ্যাংক ইউ। ধন্যবাদ মিস্টার তারিক এম বরকতুল্লাহ, আপনাকে আপনার বক্তব্যটি দেওয়ার জন্য। দর্শক, অনেকেই প্রশ্ন করেছেন, সবগুলো প্রশ্ন দেওয়ার সুযোগ হয়নি। অনেকেই মন্তব্য করেছেন, এর মধ্যে অনেকে বারবার বলেছেন, 2-3 জন বলেছেন যে বাংলাদেশে কেন ফেসবুক বা অ্যালফাবেট বা গুগলের কোনো অফিস নেই। তো এই বিষয়গুলো হয়তো এই প্রেক্ষাপটে আর আলোচনা করার সুযোগ নেই, তাই আমরা এড়িয়ে যাচ্ছি। আমাদের যারা আজকে উপস্থিত ছিলেন বক্তা হিসেবে মিস্টার তারিক এম বরকতুল্লাহ, এবং আমাদের সাথে আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ আব্দুল ওয়াহেদ তমাল এবং ছিলেন ধ্রুব জ্যোতির্ময় গোপ। আমাদের 3জনকেই অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আজকে যোগ দেওয়ার জন্য, কারণ আসলে অফিস টাইমের পরে এইরকম একটি সময়ে একটা প্রোগ্রামের সময় দেওয়া যথেষ্ট ডেডিকেশনের প্রয়োজন পড়ে। ওনারা এই সময়টি দিয়েছেন, তাই জেনল্যাব এবং ইউএস এম্বাসি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি শিবানী এবং ইউএস এম্বাসি মিস আসমা এবং শাহিনা সুলতানা এবং জেনল্যাবের এমপ্লয়ি তৌসিফ এবং ইশরাত বিনতে রৌফের কাছে। আমি দর্শকদের জানাতে চাই যে আগামীকালকে ঠিক একই সময় কিন্তু আমাদের আরেকটি টপিক আছে। কিছু বিষয় আজকে প্রসঙ্গক্রমে এসেছিল কিন্তু আমরা আলোচনা বেশি করতে পারিনি, সেই বিষয়গুলো হয়তো কালকে আলাপের সুযোগ থাকবে। আমাদের আগামীকালকের টপিকটি হচ্ছে সিকিউর ইউর ডিজিটাল লাইফস অ্যান্ড ইউর ডিজিটাল ডিভাইসেস। তো এই যে সিকিউর করাটা আমাদের ব্যক্তি পর্যায়ে, সেটা নিয়ে কালকে আলাপ হবে। জেনল্যাবের পেজে আরো বিস্তারিত পাবেন আপনারা কালকে সকালের মধ্যেই, এবং ইমেলও পেয়ে যাবেন। আমাদের আজকের যে আলোচনার বিষয়বস্তুটি ছিল যে সাইবার সিকিউরিটি, এই যে নিরাপত্তা, এই নিরাপত্তা বলয়ের ভূমিকা আমাদের জাতীয় পর্যায়ের প্রসপারিটি অর্থাৎ কিনা অগ্রগতি এবং ন্যাশনাল সিকিউরিটির জন্য আসলে কতটুকু মূল্যবান। আমার মনে হয় সেই বিষয়ে আমরা যথেষ্টই আলোচনা করেছি। আমাদের 3জন বক্তাই যথেষ্ট তাদের জায়গা থেকে প্রজ্ঞার সাথে যাদের বক্তব্য তুলে ধরেছেন। আমার বক্তব্য একটাই, এখানে 4র্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আসছে এবং এই জন্য আমাদের প্রস্তুতিটা কিন্তু নিজেকেই নিতে হবে। সরকার কিন্তু স্বপ্নের যে ডিজিটাল বাংলাদেশ বলেছিল, সেটার দিকে কিন্তু আমরা অনেকখানি অগ্রসর হয়েছি। বাকিটা এখন অনেক ক্ষেত্রেই জনগণকে নিজ দায়িত্বে আসলে শিখে নিতে হবে এবং করে নিতে হবে। গভর্নমেন্ট বা আমাদের বিভিন্ন এজেন্সিস কিন্তু অবশ্যই সাপোর্ট দিচ্ছে আমাদেরকে।
তো আবারও সবাইকে ধন্যবাদ জেনল্যাব এবং আমেরিকান এম্বাসির পক্ষ থেকে। আগামীকাল একই সময়ে আমরা আবার আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি সঙ্গেই থাকবেন। সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি। থ্যাংক ইউ।